এখানে আমাদের নর্মাল 9-10-এর রেসপেক্টে যখন আমরা 11-12-এ আসছি, কেমিস্ট্রিতে একটা সবথেকে বড় প্রবলেম কী হচ্ছে, যখন আমরা 9-10-এ ম্যাথ করেছি, এখন এবারে যখন 11-12 করবো তার সাথে একটা ক্রোনোলজি মেনটেন হয় মোটামুটি। ফিজিক্স যেটা আছে, ফিজিক্সেও অনেকটা ক্রোনোলজি মেনটেন হয় বা সিস্টেমেটিক একটা স্ট্রিম লাইনে আসে। বাট কেমিস্ট্রিটা না অ্যাব্রাপ্টলি অনেকটা আলাদা। অ্যাব্রাপ্টলি আলাদা বলতে জিনিসটা হচ্ছে কি, আমরা এতদিন ফিজিক্যাল সায়েন্সে যা পড়ে এসেছি ওটা মোর দ্যান 70% বলতে পারো ফিজিক্সেরই পার্ট। কেমিস্ট্রির পার্ট অ্যাকচুয়ালি খুব কমই ওখানে ছিল। কেমিস্ট্রির পার্ট বলতে যেটুকু ছিল সেটা একটু ইনঅর্গানিক কেমিস্ট্রিরই পার্ট ছিল, বাকি সেরকম কিছু ছিল না। তাই কেমিস্ট্রি বইটা দেখলে একটু বেশি ভয় তোমাদের লাগতে পারে, কারণ পুরোটাই মনে হতে পারে যে একদম নতুন খুশি জিনিস। কেমিস্ট্রি বইটা যদি কেউ পেয়ে থাকো, একবার খুলে দেখবে, দেখবে সব কিছুই যেন মনে হবে বাবারে একদম আননোন, কিছুই যেন কখনো কিছু পড়িনি, নতুন নতুন সব কিছু জিনিস মনে হচ্ছে, এরকম মনে হতে পারে দু একটা জিনিস ছাড়া। ফিজিক্স বা ম্যাথে এই জিনিসটা একটু কম থাকবে, কারণ ম্যাথ কিন্তু তুলনামূলকভাবে একটু স্ট্রিম লাইনে থাকবে, যেটা পড়ে এসছো তার সাথে লিঙ্কড হয়ে তারপরে তোমরা আপডেটেড ভার্সানে যাচ্ছ বা অ্যাডভান্স লেভেলে পড়ছো। ফিজিক্সেও তাই একই জিনিস থাকবে, তোমরা যেটা পড়ে এসছো তার সাথে একটু লিঙ্ক থাকবে, তারপরে তোমরা আপডেটেড বা অ্যাডভান্স ভার্সানে যাবে। বাট কেমিস্ট্রিতে একটু প্রবলেম হচ্ছে কি, পুরো নতুন নতুন জিনিস আমরা পড়বো, যেটা অ্যাকচুয়ালি আমরা 9-10-এ ম্যাক্সিমাম পড়িনি। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একটু বেশি অসুবিধা আছে, সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে তুলনামূলকভাবে অসুবিধাটা কম, কারণ ওরা এটাকে একটু স্ট্রিম লাইনে নিয়ে এসছে অলরেডি। 9-10-এর সাথে 11-12টা একটু লিঙ্ক আপ করেই দিয়েছে আগে থেকেই। বাট আমাদের এতে একটুখানি এখনও মানে বলতে পারো যে ডেফিসিট আছে, এখনও পর্যন্ত 9-10-এর সিলেবাসের সাথে 11-12টা অনেকটা একটু ড্রাস্টিক চেঞ্জ আছে কেমিস্ট্রির রেসপেক্টে। তাই প্রথম থেকে একটু বলে রাখি, কেমিস্ট্রিটা একটুখানি মানে ক্যাজুয়াল অ্যাপ্রোচ রেখো না, একটুখানি ভালোভাবেই পড়ো। বাকিগুলো তো সবই দেখো ভালোভাবে পড়তে হবে, এটা বলছি না যে এটাকে বেশি গুরুত্ব দিও, তা নয়। বাট ভয় পাওয়ার মতো কিছু নেই, প্রথম থেকে একটু ভালোভাবে পড়ো, তাহলে পাবে নাম্বার যথেষ্ট ভালো পাওয়া যায়, এতে অসুবিধা নেই। এবারে 11-এর তোমরা ফার্স্ট সেমিস্টার অথবা 12-এর ফার্স্ট সেমিস্টার, এটা তো অলরেডি জেনে গেছো যে আমাদের এমসিকিউ বেসিসে পরীক্ষা হবে, 35 মার্কসের কোশ্চেন, মানে 35খানা এমসিকিউ থাকবে। এইবারে এইখানের সাথে অ্যাকচুয়ালি সেকেন্ড সেমিস্টার অথবা 12-এরও সেকেন্ড সেমিস্টার প্রবলেমটা কোথায় ক্রিয়েট হচ্ছে, আমরা ফার্স্ট সেমিস্টার যেগুলো পড়ছি, ফার্স্ট সেমিস্টারে কিন্তু পড়ছি বেসড অন এমসিকিউ। বেসড অন এমসিকিউ মানে কি, আমরা কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চেন, সংজ্ঞা, এই ধরনের জিনিস কিন্তু মুখস্থ করার কোনো দরকারই নেই, আমরা জানি যে এই কোশ্চেন পড়বে না। বাট এটাই কিন্তু যখন আমরা ক্লাস 11-এর সেকেন্ড বা ক্লাস 12-এর সেকেন্ড সেমিস্টারে যাব, প্রবলেমটা কিন্তু তখন ক্রিয়েট হবে, কারণ তখন কিন্তু আমাদের সব কিছু জিনিস পড়তে হবে এবং সব কিছু জিনিস মুখস্থও করতে হবে। এখানে মনে করো আমরা কিছু জিনিস পড়ছি, সেগুলো মুখস্থ করার কোনো দরকার হচ্ছে না, কারণ আমরা জানি যে ব্রড কোশ্চেন পড়বেই না, শুধুমাত্র শর্ট কোশ্চেন পড়বে। বেসড অন দ্যাট থিওরি যেটুকু আমার মনে রাখলে, মানে জাস্ট কনসেপচুয়াল জিনিসটাকে অ্যাপ্লাই করলে আমার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সেকেন্ড সেমিস্টারগুলো ক্লাস 11 এবং 12-এ দুটোতেই কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হবে। আর এটাই হচ্ছে বেশি প্রবলেম। কেন প্রবলেম? কারণ আমরা ফার্স্ট সেমিস্টারগুলো একটা টাইপে পড়বো, আবার সেকেন্ড সেমিস্টারগুলো অন্য টাইপে পড়তে হবে আমাকে, কারণ সেকেন্ড সেমিস্টারে সব কিছুই আমাকে মুখস্থ করতে হবে। ডেসক্রিপটিভ কোশ্চেন 2 নম্বর হোক, 3 নম্বর হোক, 1 নম্বরের শর্ট কোশ্চেন, সব কিছুই আমাকে মুখস্থ করতে হবে বা পড়তে হবে, মুখস্থ বলবো না, পড়তে হবে। কিন্তু এখানে তো শুধুমাত্র এমসিকিউ, এখানে তো ব্রড কোশ্চেনের কোনো চান্সই নেই, তাই এইখানে একটু প্রবলেম হতে পারে। সেকেন্ড একটা জিনিস হচ্ছে, যারা এখন থেকেই ভাবছো, মনে করো যে আমরা কম্পিটিটিভ এক্সাম দেবো, মানে নিট অথবা যেই এই দিকে যাব, তাদের ক্ষেত্রে কিন্তু বলে দিচ্ছি, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বইটা পড়লে কিন্তু হবে না। কারণ আমরা বোর্ডের সিলেবাস যেটা আছে, বোর্ডের সিলেবাসের সাথে কম্পিটিটিভ এক্সামের সিলেবাসটা অনেকটা পার্থক্য আছে। কম্পিটিটিভ এক্সামের সিলেবাস যদি তোমায় কভার করতে হয়, তাহলে অ্যাজ পার তোমার এনসিআরটি তোমাকে ফলো করতে হবে। বাট বোর্ডের সিলেবাস অনুযায়ী অতটা বেশি কিন্তু আমরা ফলো করি না, বোর্ডের সিলেবাসটা ডিফারেন্ট আর এনসিআরটি একটু ডিফারেন্ট হয়, তাই কম্পিটিটিভ এক্সামের লেভেল কিন্তু একটু ডিফারেন্ট। যারা কম্পিটিটিভ এক্সাম দেবে প্রথম থেকে আমি বলছি, তারা এনসিআরটি একটু ভালো করে পড়বে। এনসিআরটি মানে হচ্ছে যেটা নর্মাল সিবিএসসি বোর্ডের সিলেবাস। এনসিআরটি দেখে তুমি নর্মাল বাংলা বই থেকে পড়তে পারো, কোনো অসুবিধা নেই, এনসিআরটিটা জাস্ট দেখে নেবে ওখানে কী কী আছে, সেই অনুযায়ী পড়বে। যারা কম্পিটিটিভের জন্যই একদম পার্টিকুলার ভাবছো আমি নিট অথবা জেইর দিকে যাব, যারা বোর্ডে যাচ্ছ, বোর্ডে আমরা নর্মাল যেরকম পড়ছি, এই নর্মাল পড়লেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এবারে আজকের ক্লাস অনুযায়ী একটু বলি। আমরা শুরু তো করবো অ্যাটমিক স্ট্রাকচার আজকে। আজকের ক্লাস অনুযায়ী তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা দেখবে, যেটা লেখা আছে সেটা হচ্ছে ওই মানে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এটা আছে। বাট আমরা যদি বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি প্রথম থেকে শুরু করি, সেটা সব থেকে শক্ত লাগবে তোমাদের, কারণ বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিটাই একটু তুলনামূলকভাবে ডিফিকাল্ট চ্যাপ্টার। আমরা ওই জন্যে প্রথম যেটা শুরু করব সেটা অ্যাটমিক স্ট্রাকচার, সেকেন্ড চ্যাপ্টার আমরা শুরু করব বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি।
যাতে একটু হলেও তোমরা স্ট্রিম লাইনে চলে আসবে, কারণ প্রথম 2-3টে ক্লাসেই বুঝতে পারবে যে কেমিস্ট্রির ধরনটা কী রকমভাবে আমাদের পড়তে হবে, এটা তো বুঝতে পেরে যাবে। তারপরে আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করবো, দ্যাট উইল বি বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। কারণ ওই চ্যাপ্টারটা তুলনামূলকভাবে বলছি অ্যাটমিক স্ট্রাকচার বা অন্যান্য চ্যাপ্টারের থেকে একটু হলেও কঠিন লাগতে পারে। অ্যাটমিক স্ট্রাকচার তুলনামূলকভাবে ইজি, তোমরা একটু আধটু অলরেডি 9-10-এ জেনে এসেছো। এবার আমরা 11-এ অ্যাডভান্স লেভেলে সেটাকে পড়বো। আজ আমি স্ক্রিনটাকে প্রথম শেয়ার করছি, দেখো দেখতে পাচ্ছ কিনা আগে। দাঁড়াও একটুখানি দাঁড়াও। দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ঠিক আছে। আচ্ছা, যখন আমি ক্লাসটা করাবো, ক্লাসটা ভালো করে মন দিয়ে করবে, নোট অবশ্যই টুকবে। আমি বলছি না যে নোট লিখবে না, কোনো সময় হয়ে যেতে পারে হয়তো আমার ক্লাস অনুযায়ী নোটটা হয়তো লিখে উঠতে পারলাম না, তাতে ঘাবড়ানোর কিছু নেই। কারণ আমি যে জিনিসটাই পড়াবো এই পুরো জিনিসটাই আমি পিডিএফ আকারে প্রত্যেক দিনই গ্রুপে পোস্ট করব। এবং যে ক্লাসটাই হবে না কেন প্রত্যেক ক্লাসেরই ভিডিও রেকর্ডিং থাকবে। মানে কোনো দিন হতে পারে হয়তো কেউ কোনো ক্লাস অ্যাটেন্ড করতে পারলে না, সেটাও হতে পারে। তাই প্রত্যেকটা ক্লাসেরই যা কিছু পড়াচ্ছি এটার ভিডিও রেকর্ডিং থাকবে, পরে চাইলেও দেখতে পারো। এবং ক্লাসের এই পুরো ম্যাটেরিয়ালটাই আমি পিডিএফ আকারে পাঠাবো। কোথাও মনে করো তুমি নোট লিখতে পারলে না, হতেই পারে যে আমরা একটু ফাস্ট বেরিয়ে গেলাম, আমি নোটটা লিখতে পারলাম না, সেটা সেই সময় আমি প্রত্যেকটাই প্রোভাইড করব। পরবর্তীকালে সেটা দরকারে লিখে নিতে পারবে, অসুবিধা হবে না। আচ্ছা, এবারে প্রথম আমাকে বলো যে তোমরা অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে 9-10-এ কী শিখে এসছো, কী জানো অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে কী জানো আগে বলো। এইটা যা লেখা আছে এগুলো ছেড়ে দাও, এখন যা স্ক্রিনে লেখা আছে এইসব জিনিস ভাবতে হবে না। তোমরা অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে কী জানো সেইটুকুই বলো। শীর্ষা? অ্যাটমিক স্ট্রাকচার বলতে স্যার আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুমি বলো না। অ্যাটমিক স্ট্রাকচার বলতে বোঝায় পরমাণুর গঠন, মানে এত ধরনের মৌল, মানে প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা গঠন, তাদের আকৃতি, মানে কোনোটা মানে বিভিন্ন ধরনের পরমাণুর গঠন বিভিন্ন রকম, আর তাদের নিউট্রন প্রোটন মানে সেই সব গুলোও পার্থক্য। হ্যাঁ, তোমরা তাহলে কী শিখে এসছো? একটা অ্যাটমিক স্ট্রাকচার মানে পরমাণুর গঠন, একদম ঠিক বলেছো। তাহলে তোমরা কী শিখে এসছো? একটা পরমাণুর মধ্যে কী কী থাকে বলো। নিউট্রন থাকে, প্রোটন থাকে, আর ইলেকট্রন থাকে। আর কি কিছু থাকে না? আরও অনেক কিছু থাকে। বাট এই যে পার্টিকেলগুলো বা সাব অ্যাটমিক পার্টিকেলগুলো থাকে এগুলো হচ্ছে মেজর পার্টিকেল। মানে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন এগুলো হচ্ছে মেজর পার্টিকেল। এছাড়া আরও অনেক পার্টিকেল আছে যেগুলো এখন আমাদের সিলেবাসে নেই বা এখন আমাদের জানার কোনো প্রয়োজন নেই। এছাড়া আরও মিশন টিশন এরকম অনেক কিছু আছে, দরকার নেই। আমাদের যেগুলো দরকার সেটা হচ্ছে নিউক্লিয়ার পার্টিকেল, মানে নিউক্লিয়াসের মধ্যে যেগুলো আছে সেটা। নিউক্লিয়াসের মধ্যে কী কী থাকে বলো? নিউট্রন থাকে আর প্রোটন থাকে। আর এক্সট্রা নিউক্লিয়ার পার্ট মানে নিউক্লিয়াসের বাইরে যেগুলো থাকে সেটা কি? সেটা একমাত্র ইলেকট্রন থাকে। আর একটা অ্যাটম নিউট্রাল কী কারণে হচ্ছে? কারণ যে নিউক্লিয়ার পার্টটা আছে মানে নিউক্লিয়াসের মধ্যে যেগুলো আছে সেটা কি কি আছে? নিউক্লিয়াস মানে কি? মাঝখান, রাইট, একদম মাঝখানে আছে আমার নিউট্রন আর প্রোটন, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। এইটাকে মনে করো আমি নিউক্লিয়াস বলছি, এটাকে মনে করো আমি নিউক্লিয়াস বলছি। আর তার চারধারে কি আছে? তার চারধারে এইরকম শেল আছে, মানে অরবিটগুলো আছে যেখানে হচ্ছে ইলেকট্রনগুলো ঘুরছে, তাই না? তাহলে এগুলো হচ্ছে আমার এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। এগুলো হচ্ছে এইরকম ইলেকট্রন ঘুরছে চারধারে, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সব আমাদের এক্সট্রা নিউক্লিয়ার পার্ট, মানে নিউক্লিয়াসের বাইরে আছে। এই হচ্ছে আলটিমেটলি পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার, তোমরা পড়ে এসছো। আর এই কারণেই হচ্ছে এটা কিন্তু নিউট্রাল। কেন এটা নিউট্রাল হচ্ছে? কারণ নিউট্রনের কিন্তু কোনো চার্জ নেই, নিউট্রনের মধ্যে কোনো চার্জ থাকে না, চার্জলেস স্পিসিস, চার্জলেস পার্টিকেল একটা। যদি আমরা প্রোটনের কথা বলি, প্রোটন কিন্তু চার্জ পার্টিকেল, দ্যাট ইজ পজিটিভ চার্জ পার্টিকেল। আর ইলেকট্রন যদি আমরা বলি, ইলেকট্রন হচ্ছে একটা নেগেটিভ চার্জ পার্টিকেল। এবার নিউট্রাল এই কারণেই হচ্ছে কারণ প্রোটনের যা চার্জ আর ইলেকট্রনের চার্জ দ্যাট আর অ্যাকচুয়ালি ইকুয়াল বাট অপোজিট ইন সাইন। মানে প্রোটনটা ধনাত্মক আধানযুক্ত আর ইলেকট্রনটা ঋণাত্মক আধানযুক্ত, বাট চার্জের যে পরিমাণটা সেটা কিন্তু একই। মানে এটার প্লাসে যতটা ভ্যালু আছে এটার মাইনাসে কিন্তু ততটাই ভ্যালু আছে। চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। এটা প্রোটন যদি চার্জ বলি তাহলে সেটা হয়ে যাবে +1.6 × 10⁻⁹ কুলম্ব।
যদি আমি ইলেকট্রনের চার্জ বলি তাহলে সেটা হয়ে যাবে -1.6 × 10⁻⁹ কুলম। তাহলে সেই অনুযায়ী অল ওভার একটা অ্যাটম কি হয়ে গেল, চার্জ লেস। অ্যাটমটা তার মানে নিউট্রাল হয়ে গেল, কারণ প্রোটন যতটা পজিটিভ চার্জ দেবে ইলেকট্রন ততটাই নেগেটিভ চার্জ দিচ্ছে। এই অনুযায়ী তাহলে একটা অ্যাটম এইরকমভাবে আমার নর্মালি থাকছে। এই ছাড়া আর অ্যাটমিক স্ট্রাকচারে আমরা কি পড়েছি বলো, আর কিছু পড়েছি? কারণ আজকে আমাদের প্রথম ক্লাস, আজকে আমি তো এইরকম হবে না যে আমি একদম তোমাদের নিচেই ছোটাছুটি শুরু করবো, সেটা হবে না। আমি জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস আজকে করাচ্ছি, সেই অনুযায়ী জাস্ট আমি জিজ্ঞাসা করছি এই ছাড়া আজকে আর মানে অ্যাটমিক স্ট্রাকচারে আমরা আর কি শিখেছি। ছাড়া কারা আবিষ্কার করেছে, যেমন রাদারফোর্ডের পরমাণু মডেল, থমসনের এইসব এইগুলো। রাইট, মানে মানে তোমরা যেগুলো, হ্যাঁ মানে আমি একবার বলে দিচ্ছি জাস্ট, তারপরে আবার বলবে। মানে তোমরা যেগুলো শিখেছো সেটা হচ্ছে ইলেকট্রনকে আবিষ্কার করেছে, কিভাবে আবিষ্কার হয়েছে, প্রোটনকে আবিষ্কার করেছে, কিভাবে আবিষ্কার হয়েছে, মানে ক্যাথোড রশ্মি, অ্যানোড রশ্মি, এগুলো শিখেছো। নিউটনের আবিষ্কার কে করেছে, কবে করেছে, এইগুলো শিখেছো। এই ছাড়া এইটাই তুমি বলতে চাইছিলে তো, বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই ছাড়া আর আমরা কি শিখেছি? আইসোবার, আইসোটোপ। রাইট, আইসোবার শিখেছো, আইসোটোপ শিখেছো, আইসোটোন শিখেছো। ঠিক আছে, আইসোবার, আইসোটোপ আর আইসোটোন মানে কি? যদিও এটা আমরা পরে পড়বো আবার, মানে এটা কি তাহলে? বার হলো ভর সংখ্যা সমান, আইসোটোন হলো নিউট্রন সংখ্যা সমান। রাইট, আইসোটোপ, আইসোটোন, আইসোবার আর আইসোটোপ। আইসোটোপ হলো প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যাটা সমান, মানে যার অ্যাটমিক নাম্বারটা সেম থাকবে। তাহলে এইটা আমরা শিখেছি। এই ছাড়া আর কি কিছু আমরা শিখেছি? ঠিক আছে, এইটা তো একদম ঠিকঠাক বলেছো। এই ছাড়া মোটামুটি একটুখানি ব্রড লেভেলে আমরা যদি বলি অ্যাটমিক স্ট্রাকচারে আর কি কিছু আমরা শিখেছিলাম বলো। সেরকম কিছু শিখিনি তো আমরা। এইবারে তোমাদের কাছে যে বইটা আছে, আমি কেন বলছিলাম যে অ্যাব্রাপ্ট ডিফারেন্স, এইবারে তোমাদের কাছে যে বইটা আছে অ্যাটমিক স্ট্রাকচারটা এখন খোলার দরকার নেই, আজকের ক্লাসের পরে খুলে দেখবে যে জিনিসটা আমরা শিখেছি আর যে জিনিসটা আছে তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, হিউজ ডিফারেন্স। এটাই বলছিলাম যে আমরা অ্যাকচুয়ালি স্ট্রিম লাইনে নিয়ে আসতে পারিনি এখনও পর্যন্ত সিলেবাসকে। 9-10-এর সাথে 11-12টা অস্বাভাবিক ডিফারেন্স। বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি তো আরও ডিফারেন্স থাকবে, অনেক কিছু ডিফারেন্স থাকবে। তাহলে আজকে আমরা যেখান থেকে পড়া যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের এবারে অ্যাডভান্স ভার্সন। যেটা আমরা এখন আগে পড়ে এসেছিলাম সেগুলো হচ্ছে একদম মানে ছোটোখাটো যে জিনিসগুলো আমরা শিখেছি সেটা। আচ্ছা, তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন জানো তো অল্প আধ একটু? কোনো একটা পার্টিকুলার অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন এটা জানো কিভাবে বার করতে হয়? হ্যাঁ কি না বলে দাও, অসুবিধা নেই, না জানলে না জানবে, কোনো অসুবিধা নেই তাতে। না আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ এগুলো মানে ছিল না, কেউ যদি অ্যাডভান্স লেভেলে পড়ে থাকে তখন সে অল্প আধ জানতে পারে, সাধারণত আমাদের 9-10 এগুলো থাকে না। আচ্ছা, এইবারে আমরা এইখানে যেটা অ্যাকচুয়ালি এখন যেটা পড়বো সেটা হচ্ছে বোরসের একটা মডেল, বা আমরা বলছি বোরসের পস্টুলেট। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আলটিমেটলি এই যে আমরা অ্যাটম নিয়ে এত কথা বলছি, একটা পার্টিকুলার অ্যাটমে ইলেকট্রনগুলো তো নিউক্লিয়াসের ওপর বেস করে ঘুরেই যাচ্ছে, তাই না? তাহলে এই ইলেকট্রনগুলো যদি নিউক্লিয়াসের চারধারে এরকমভাবে ঘুরে যেতে থাকে, তাহলে একটা পার্টিকুলার অ্যাটমের এই যে রেডিয়াস, এবার ইলেকট্রন যে স্পিডে অ্যাকচুয়ালি ঘুরছে, মানে যে ভেলোসিটি নিয়ে ঘুরছে সেইটা, এবং তার একটা এনার্জিও থাকবে, কারণ সে একটা ভেলোসিটি নিয়ে ঘুরছে মানে তার একটা এনার্জিও থাকবে। এইগুলো তাহলে আমরা বার করব কি করে? তার জন্য অ্যাকচুয়ালি বোরসের একটা পস্টুলেট আছে। প্রত্যেকটা জিনিস আমরা কনসেপচুয়ালি পড়বো, এখানে মুখস্থ ওই রকমভাবে করতে যাব না। প্রথম যেটা কনসেপচুয়াল পার্ট পড়বো সেটা হচ্ছে এই দেখো, বোরের স্বীকার্য সমূহ লেখা আছে, যেটা হচ্ছে বোরস পস্টুলেট লেখা আছে। প্রথমত হচ্ছে আমরা পড়বো যে রুল আর পস্টুলেট এটার মধ্যেই ডিফারেন্স কী। আমি এই যে পস্টুলেট বলেই আমরা পড়ে নেবো, তাহলে জিনিসটা মুখস্থই হয়ে গেল। বাট আগে আমাকে জানতে হবে যে পস্টুলেট স্যার কেন বলা হচ্ছে। এতদিন আমরা যা পড়ে এসেছি এটা তো প্রথম এরকম দেখছি স্বীকার্য সমূহ বা পস্টুলেট। এর আগে আমরা যা পড়েছি ডেফিনেশন পড়েছি, রুল পড়েছি, মানে সংজ্ঞা টঙ্গা এরকম পড়ে এসেছি। বাট পস্টুলেট জিনিসটা কী, বা পস্টুলেটের সাথে ডেফিনেশন বা রুলের ডিফারেন্সটা কী তাহলে? তোমাদের কি মনে হয় বলো আগে? জানি। আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, আমি না একটা মেয়েকে লিঙ্ক দিতে ভুলে গেছি, সে লিঙ্ক চাইছে, একটুখানি দাঁড়াও, লিঙ্কটা পাঠিয়ে দিই, 1 মিনিট।
কিন্তু আমি লিখে ভুলে গেলাম কি করে দিতে এটা। এই চিরসি সরি, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, খেয়াল করিনি, মানে আমি ভেবেছি সবাইকে দিয়ে দিয়েছি, তোমারটা কি করে মিস হয়ে গেছে আমি জানি না, খেয়াল করিনি তখন, আমি ভেবেছিলাম ওকে হয়তো স্যার, সবাই। ঠিক আছে, আসুন। ওকে ওকে ঠিক আছে চলো। আচ্ছা এবার যেটা বলছিলাম যে তাহলে পস্টুলেটের সাথে এই ডেফিনেশন অথবা রুলের সাথে পস্টুলেটের বেসিক ডিফারেন্সটা তাহলে কি বুঝতে পারছো না? ঠিক আছে, পস্টুলেট মানে কি? পস্টুলেট মানে হচ্ছে আমার কিছু, মনে করো মন গড়া কথা। মন গড়া কথা মানে কি? আমার কিছু মনে হয়েছে, মানে ফর এক্সাম্পল কি, বোরের এইটা মনে হয়েছে। অনেক সময় দেখবে আমাদের সিক্স সেন্স কাজ করে এরকম, আমরা এক্সপ্লেন করতে পারি না জিনিসটা, বাট আমরা যেটা ভাবছি সেটাই কিন্তু ঠিক। এটা অনেক সময় হয়, কারণ কোনো একটা কাজের মধ্যে আমরা যখন ইনভলভড হয়ে যাই তখন বুঝতে পারি যে নেক্সট স্টেপটা এরকমই হতে চলেছে। বাট আমাকে যদি জিজ্ঞাসা করে কেউ, কেন তুই এটা বলছিস যে এটা কী করে হবে, হয়তো দেখবে আমি এক্সপ্লেন করতে পারছি না, কিন্তু আমি জানি না এটাই হবে। এই রকম দেখবে অনেক ক্ষেত্রে হয় যখন আমরা কাজের মধ্যে ইনভলভড। আর এনারা অনেক বড় বড় সায়েন্টিস্ট, যখন এনারা এইরকম বিভিন্ন ধরনের সায়েন্টিফিক ওয়ার্কে অলরেডি নিজেদেরকে ইনভলভ করে নিয়েছিলেন, তখন এনাদের কিছু মনে হয়েছিল বা অলরেডি এনারা বুঝতে পেরে গেছিলেন যে এই জিনিসটা হয়, কিন্তু সেটার সায়েন্টিফিক এক্সপ্লেনেশান তারা দিতে পারেননি। এই জন্য এটাকে বলা হয় পস্টুলেট। মানে কি? মানে আমি একটা কোনো কিছু মনে করো বললাম, আমি একটা কোনো কিছু বলার পরে সেটা যদি সায়েন্টিফিক্যালি সেটাকে এক্সপ্লেন না করতে পারি, বা সায়েন্টিফিক্যালি যদি সেটাকে প্রুভ করতে না পারি, তাহলে সেটা হচ্ছে হাইপোথেসিস, বা আমরা সেটাকে পস্টুলেট আকারে বলছি। আর যদি সেটাকে আমি প্রুভ করে দিতে পারি, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে ডেফিনেশন অথবা রুল। সৈকত কিছু বলবে? হ্যাঁ না স্যার। আচ্ছা, তাহলে তখন কিন্তু সেটা হয়ে যাবে আমাদের রুল অথবা ডেফিনেশন। বাট বোর এই যে জিনিসটা বলে গেছিলেন, তাহলে কি এই জিনিসটা এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি? হ্যাঁ, এখন আবিষ্কারও হয়ে গেছে, এখন প্রুফও হয়ে গেছে, এখন সবাই জানতে পেরে গেছে উনি যা কিছু বলে গেছেন সেটা ঠিক। কিন্তু সায়েন্টিস্ট বোর নিজে এটা সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করে যাননি, সেই কারণে এখনও পর্যন্ত ওটার নাম হয়ে আছে বোরস পস্টুলেট। কারণ বোর নিজে সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করেনি। হ্যাঁ, তারপরে সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন হয়েছে, তারপরে সায়েন্টিফিক্যালি এটা প্রুফও হয়েছে উনি যেটা বলেছেন, উনি যা কিছু বলেছেন অ্যাজ ইট ইজ ওটা পারফেক্ট, কোনো ওখানে ভুল কিছু নেই। বাট উনি কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন এর এগেনস্টে দিতে পারেননি, সেই কারণে এগুলোর নাম হচ্ছে বোরের স্বীকার্যসমূহ, অথবা আমরা পড়ছি যেটা সেটা হচ্ছে বোরস পস্টুলেটস। তার মধ্যে প্রথম যে স্বীকার্যটা আছে অথবা ফার্স্ট যে পস্টুলেটটা আছে সেটা উনি কী বলেছেন? বলছেন কি, ইলেকট্রন আমরা জানি কি নিউক্লিয়াসের চারধারে কীরকমভাবে ঘোরে, নির্দিষ্ট ব্যাসার্ধের একটা সার্কুলার অরবিটে ঘোরে, তাই না? সার্কুলার একটা অরবিট আছে, এখানে কোনো ইলিপ্টিক্যাল বা কিছু এখন আসছে না, নর্মাল বোর যেটা বলে গেছেন সার্কুলার অরবিটে ঘুরছে। এবার যখনই সার্কুলার অরবিটে একটা পার্টিকুলার ইলেকট্রন ঘুরছে, তাহলে নিঃসন্দেহে নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনটার পার্টিকুলার কোনো না কোনো একটা ডিস্টেন্স তো অবশ্যই থাকবে, তাই না? মানে মনে করো আমি যদি এইটাকে নিউক্লিয়াস বলি, আর এইটা মনে করো চারধারে এইরকম একটা ইলেকট্রন মনে করো এইখানে ঘুরছে, তাহলে একটা পার্টিকুলার এই যে ডিস্টেন্সটা এই রেডিয়াসের উপর বেস করে তো অবশ্যই ঘুরবে, তাই না? তাহলে এখানে যদি একটা পার্টিকেল, মনে করো আমি একটা বাইক চালাচ্ছি স্ট্রেট রাস্তায়, তাহলে আমার নর্মালি যেটা হবে সেটা হচ্ছে ভরবেগ আমরা ক্যালকুলেট করব। কিন্তু এখন যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা তো স্ট্রেট পথে এরকম যাচ্ছে না, কী হচ্ছে, একটা বৃত্তাকার মানে একটা সার্কুলার অরবিটে এরকমভাবে মুভ করছে। তাহলে এক্ষেত্রে আমরা নর্মালি এর ভরবেগ বলতে পারবো না, কি বলতে হবে এটাকে বলতে হবে কৌণিক ভরবেগ, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাকে বলা হয় আমাদের কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগটা কি? কৌণিক ভরবেগ হচ্ছে mvr। নর্মাল ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ, মানে আমরা mv করি। কৌণিক ভরবেগ হলে কী হবে? mvr করব, জাস্ট রেডিয়াইটাকে আমরা মাল্টিপ্লাই করব। এবারে উনি কি বলছেন, এই কৌণিক ভরবেগটা হবে h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। h/2π একটা কনস্ট্যান্ট, দেখো এইচটা কি? এইচটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কসের কনস্ট্যান্ট, আমি লিখে দিচ্ছি মনে হয় যে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক। আর এনটা কি? এনটা হচ্ছে একটা নাম্বার যেটা কিনা 1 2 3 4 5 6 এই রকম হতে পারে। এইবার তুমি জিনিসটা ভাবো, এটা এলো কোথা থেকে? কেউ জানে না, এটা বোর জাস্ট একটা বলেছে নিজের মন থেকে, সায়েন্টিফিক্যালি কোনো প্রুফ কিছু ছিল না, কোনো এক্সপ্লেনেশন ছিল না, কিন্তু উনি বলেছেন যে কৌণিক ভরবেগটা 110% শিওর h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে, মানে n × h/2π হবে, যেখানে n এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 4 5 6 এরকম ভ্যালু হতে পারে।
এটা পরবর্তীকালে প্রুভ হয়েছে, পরবর্তীকালে অন্যান্য সায়েন্টিস্ট এসে প্রুভ করেছেন এটা ঠিক কিনা সেটা দেখেছেন, এটা ভেরিফাই করা হয়েছে, একদম পারফেক্ট, এটা পুরোপুরি ঠিক। কিন্তু বোর যে জিনিসটা বলে গেছেন এটা পুরোপুরি হাইপোথেটিক্যাল, তার মন গড়া কথা ছিল, এই জন্যে এটা প্রথম বা ফার্স্ট বোরস পস্টুলেট নামে পরিচিত। তাহলে ফার্স্ট বোর পস্টুলেট কী হলো? নর্মালি ইলেকট্রনগুলো হচ্ছে নিউক্লিয়াসের চারধারে একটা সার্কুলার অরবিটে ঘুরছে। সার্কুলার অরবিটে যদি ঘোরে তাহলে তার আমরা ভরবেগ বলতে পারবো না, আমাদেরকে যেটা বলতে হবে সেই পার্টিকুলার ইলেকট্রনটার কৌণিক ভরবেগ বলতে হবে বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা হবে h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক, মানে mvr ইকুয়ালস টু n মাল্টিপ্লাইড বাই n মাল্টিপ্লাইড বাই h/2π, যেখানে n এর ভ্যালুটা কী হবে? নর্মাল পূর্ণ সংখ্যা হবে একটা 1 2 3 4, মানে 1 থেকে স্টার্ট হয়ে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। তাহলে এটা হচ্ছে বোরের ফার্স্ট পস্টুলেট। এই অবধি দেখো সবাই বুঝতে পেরেছো? স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি যে এর আগে কি মানে এতক্ষণ তুমি স্টার্ট হয়েছে, এটাই স্টার্ট। এর আগে কিছু পড়াইনি আমি, এমনি তোমাদের নামটাম জিজ্ঞাসা করেছিলাম, গ্রুপটা বানিয়েছিলাম, তোমার গ্রুপে অ্যাড করা হয়নি, পর লাস্টের দিকে অ্যাড করে দিচ্ছি। আর ওই কী বই টই কিনতে হবে, কী পড়তে হবে, এইগুলো জাস্ট বলেছি। আর তাছাড়া রেকর্ডিংও আছে, রেকর্ডিং পাবে, ক্লাসের রেকর্ডিং পাবে, দেখে নেবে। এমনি কিছু হয়নি, জাস্ট এইটাই আমি পড়িয়েছি, শুরু এটাই হয়েছে। ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা এবার একটুখানি বলি আমাদের ক্লাস যেটা হচ্ছে আজকের ক্লাসটাই যে হিউজ কিছু হয়ে যাবে তা তো নয়, ফার্স্ট ক্লাস নিচ্ছি, তাই জাস্ট তোমাদের প্রথমে অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমটা কি এইটাই তো আগে বুঝতে হবে, এটা বুঝতেই আমাদের সময় চলে যাবে। এখন তোমাদের তো স্কুল শুরু হয়নি, এখন স্কুল শুরু হতে অনেক দেরি আছে, ওই জন্যে এখন আমি যেটা করবো একটু এক্সট্রা ক্লাস দেবো তোমাদের, যাতে সিলেবাসটাকে একটু টানা যায়, আর আস্তে আস্তেই পড়বো, অত তাড়াহুড়ো করারও দরকার নেই। এই জন্য রবিবার দিন আমি একটা এক্সট্রা ক্লাস তোমাদের দেবো 9টার কাছাকাছি। তোমরা সবাই ফ্রি আছো তো? এই রবিবার সকাল 9টা। কারো অসুবিধা থাকলে জানো। হ্যাঁ স্যার, আমার একটু অসুবিধা আছে, একটা অন্য জায়গায় পড়া রয়েছে। কটায় পড়া আছে বলো? 8টা থেকে 10টা অবধি। তাহলে কটার সময় করতে পারবে? 10:30 বা 11টা থেকে আমি যদি নিই? হ্যাঁ, কোনো সমস্যা নেই। 11টা থেকে সবার হবে তাহলে? ঠিক আছে, তাহলে আমি 11টা থেকে রাখছি, ঠিক আছে? ওকে, রবিবার দিন হবে 11টা থেকে, এটা এক্সট্রা ক্লাস হবে। হ্যাঁ, আজকেরটা যেটা হচ্ছে রবিবার দিন 11টা থেকে এক্সট্রা ক্লাস হবে। আচ্ছা, আমি যেটুকু অংশ পড়াবো, এই জিনিসটা আমার কিন্তু খুব খারাপ লাগে, যেটুকু অংশ পড়াবো সেটা কিন্তু অ্যাটলিস্ট ডেলি না হোক আগের মানে পরের দিনের ক্লাসেরাই কিন্তু অবশ্যই পড়ে রাখবে, এবং ওই করসপন্ডিং টপিকটার উপরে যা যাবতীয় কোশ্চেন পুরোটা দেখে রাখবে। কারণ আমার সবথেকে ভালো লাগে যদি কোনো স্টুডেন্ট আমি যেটা পড়িয়েছি পরের দিন মনে করো ওখান থেকে কোনো কনফিউশন হয়েছে সেটা জিজ্ঞাসা করা, বা ওই রিলেটেড কোনো কোশ্চেন পেয়েছি স্যার পারছি না, এটা বুঝতে পারছি না, সেটা জিজ্ঞাসা করা, আমার এইটাই ভালো লাগে। যদি মনে করো এরকম হয় আমি পড়িয়ে যাচ্ছি, তুমি ওই রকম মানে সেই বস্তার মতো বস্তা রকম জমতে থাকছে পড়াটা, কিছু পড়ছি না, ওই রকমভাবে সত্যি কথা বলতে কিন্তু আমার পছন্দ হয় না। আমি যেটা পড়াবো অ্যাটলিস্ট ডেলি হয়তো পড়তে পারলে না, হতেই পারে অন্য স্যারের কাছে পড়া আছে, এটা পসিবল, বাট পরের দিনের ক্লাসের আগে অবশ্যই সেটা পড়বে, এবং ওই রিলেটেড যা যাবতীয় কোশ্চেন তোমার যেখান থেকে যা যাবতীয় কোশ্চেন মনে হচ্ছে পড়ো, কোনো অসুবিধা নেই। কারণ আমি ওটাতে অফেন্ডেড হই না যে ক্লাসের মাঝখানে তুমি কোনো কোশ্চেন করলে বা অ্যাবরাপ্ট অনেক কিছু কোশ্চেন তুমি জিজ্ঞাসা করলে, হ্যাঁ হয়তো বলতে পারি যে একটু পরের দিকে তোমায় বলে দিচ্ছি শেষের দিকে, সেটা হতে পারে, বাট আমি ওটাতে অফেন্ডেড নই। কিন্তু ওই যদি না পড়ে থাকো একদম, ওইটা খুব বিরক্তিকর লাগে, তাহলে মনে হয় যেন পুরো পরিশ্রমটাই বৃথা। চলো শুরু করি আমরা। তাহলে এটা হচ্ছে বোরসের ফার্স্ট পস্টুলেট হলো। এবার দেখো আমরা যাচ্ছি বোরসের সেকেন্ড পস্টুলেট। সেকেন্ড পস্টুলেট বোর কী বলছেন দেখো, বোর কী বলছেন, ইলেকট্রনগুলো যতক্ষণ পর্যন্ত এই পার্টিকুলার অরবিটগুলোই ঘুরতে থাকবে, অরবিট তো অনেকগুলো আছে, এইটা অলরেডি আমরা তো ওই নিচু ক্লাসেও পড়ে এসেছি যে মাঝখানে মনে করো নিউক্লিয়াস আছে, আর তার চারধারে যখন অরবিট থাকে, এই অরবিটগুলো এটা তো অলরেডি আমরা শিখেছি। প্রথম অরবিটটাকে কী বলি আমরা? কে, তারপরে এল, তারপরে এম, তারপরে এন, এগুলোই তো আমরা পড়েছি। এই কে অরবিট মানে কি? n ইকুয়ালস টু 1। এল অরবিট মানে কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2। এম অরবিট মানে কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3। এন অরবিট মানে কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4। এগুলো তো আমরা শিখেছি সব। এইবারে বোর কি বলছেন, এই অরবিটে যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো এই রকম বৃত্তাকার পথে ঘুরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো শক্তি এরা রিলিজও করবে না, কোনো শক্তি এরা অ্যাবজর্বও করবে না, মানে বিকিরণও করবে না, আর কোনো শক্তি এরা শোষণও করবে না।
এই জন্যে এই কক্ষপথগুলোকে বলা হয় স্টেশনারি অরবিট বা স্থিতিশীল কক্ষপথ। আচ্ছা স্যার, স্টেশনারি মানে কি? স্টেশনারি মানে তো স্থির হয়ে গেল। তাহলে স্যার স্থির কেন বলা হচ্ছে? কারণ আলটিমেটলি তো চলমান, ইলেকট্রনগুলো তো ঘুরছে। কিন্তু স্টেশনারি স্যার কেন বলা হচ্ছে? স্টেশনারি বলা হচ্ছে এই কারণে, এটাকে প্র্যাকটিক্যালি যদি আমরা কোরিলেট করি, মনে করে নাও যে তোমার বাড়িতে ফ্যান চলছে। তোমার বাড়িতে যখন ফ্যান চলছে, তুমি যদি দূর মানে একটা ফ্যান যখন প্রচণ্ড স্পিডে ঘোরে এবং যদি তুমি সেটাকে দূর থেকে দেখো, সেই ফ্যানটা ঘুরছে কি ঘুরছে না তুমি বুঝতেই পারবে না। একটা টেবিল ফ্যান মনে করো আছে, প্রচণ্ড ফুল স্পিডে তুমি ঘুরছে এবং তুমি সেটাকে দূর থেকে দেখছো, মানে তুমি তার হাওয়াটা পাচ্ছ না কিন্তু দূর থেকে দেখছো। তুমি কি দেখে বুঝতে পারবে যে ফ্যানটা চলছে কি চলছে না? তোমার দেখলে মনে হবে ফ্যানটা অ্যাকচুয়ালি স্থির। এইটা হচ্ছে সেই কনসেপ্টে বলা হয়েছে স্থিতিশীল অথবা স্টেশনারি অরবিট। এই রেসপেক্টে বলা হচ্ছে যে ওরা তো ঘুরছে নিঃসন্দেহে, অবশ্যই ঘুরছে, কিন্তু ওই ঘোরার সময় অ্যাকচুয়ালি ওরা কখনো কোনো শক্তি অ্যাকচুয়ালি রিলিজ করছে না অথবা কোনো শক্তি অ্যাকচুয়ালি অ্যাবজর্বও করছে না। মানে ওদের শক্তিটা কনস্ট্যান্ট, শক্তিটা অ্যাকচুয়ালি স্থির। এই কারণে এদেরকে বলা হয়েছে স্থিতিশীল কক্ষপথ। স্থিতিশীল কক্ষপথ মানে যে ইলেকট্রনগুলো স্থির হয়ে গেছে, ইলেকট্রনগুলো ঘুরছে না তা কিন্তু নয়, ওদের শক্তিটা স্থির। ওদের শক্তিটা না ওরা কোনো এক্সট্রা শক্তি ওরা শোষণ করছে, না ওরা শক্তি কোনো বিকিরণ করছে। তাই শক্তিটা স্থির হওয়ার কারণে এদেরকে এই কক্ষপথগুলোকে বলা হচ্ছে স্থিতিশীল কক্ষপথ অথবা স্টেশনারি অরবিট। এইবারে এইখানে একটা দেখো কমেন্ট করা আছে বা একটা লাইন লেখা আছে যে এই শক্তিগুলো দেখো নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে শক্তিও বাড়ে। স্যার এই কমেন্টটা কী করবো? এটা কি আমি মুখস্থ করব? না স্যার, মুখস্থ করার কিছু নেই। এই জিনিসটা এখন যেটা বলা আছে আমরা ব্যাখ্যা করতে পারছি না, কারণ আমরা এখন এনার্জির ইকুয়েশন এস্টাবলিশই করিনি। সেই জন্যে এটা তো বোর বলে গেছেন, তাই না? তাই আমরা এখনও এনার্জির ইকুয়েশন এস্টাবলিশ করিনি, তাই এটা আমাদের কাছে মনে হচ্ছে হয়তো মুখস্থ করতে হবে। যখন আমরা এনার্জির ইকুয়েশনটা এস্টাবলিশ করে নেব, এটাও মুখস্থ করার কিছু দরকার হবে না, নর্মাল আমরা কনসেপচুয়ালি এটাকে ব্যাখ্যা করতে পারবো। তাহলে আপাতত দেখো সেকেন্ড পস্টুলেট অবধি তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? সবার ক্লিয়ার হয়েছে সেকেন্ড পস্টুলেট অবধি? স্যার। আচ্ছা, তোমরা কি নোট লিখছো নাকি পরে লিখে নেবে? এখন কি নোট লিখছো তোমরা সবাই? স্যার আমি দেখছি। ঠিক আছে, যেটুকু পারো। হ্যাঁ ঠিক আছে, লেখো। আমি তো বলছি নোট লিখো, অসুবিধা নেই কিছু। কোথাও যদি কখনো মিস হয়ে যায় বা কিছু হয়, সেটা আমি পিডিএফ দেবো, সেখান থেকে দরকার হলে ভেরিফাই করে নেবে আরেকবার যদি কখনো কিছু প্রবলেম হয়। চলো আমরা যাচ্ছি এবারে থার্ড পস্টুলেট, মানে থার্ড স্বীকার্যতে। প্রত্যেকটা পস্টুলেট কিন্তু আমাদের কাজে লাগবে। আমরা যখন এই রেডিয়াই করব, ভেলোসিটি বার করব, এনার্জি বার করব, প্রত্যেকটা জিনিস কাজে লাগবে। এবং আজকে আমি বলে দেওয়ার পরে তারপরে বইটা পড়বে, তখন দেখবে মোটামুটি তোমাদের অনেকটা ক্লিয়ার লাগবে। মানে হ্যাঁ, প্রথম দিকে বইটা পড়তে গেলে খুব মানে কীরকম বলবো, মানে খুব হ্যাপাজার্ড মনে হবে যে কী পড়বো কী দেখবো বুঝেই উঠতে পারবে না, মানে অ্যাব্রাপ্ট জিনিস লাগবে। বাট একবার বুঝিয়ে দেওয়ার পরে তারপরে তোমরা যেটুকু অংশ আমি পড়াচ্ছি সেটুকুই পড়ো, তোমার কাছে দেখবে একদম ক্লিয়ার লাগবে, কোনো অসুবিধা হবে না। থার্ড পস্টুলেট, কি বই কিনতে হবে? ছায়া প্রকাশনীর, আপাতত যেটা কিনবে সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর মাইতি তেওয়ারি রায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমরা যেটা বলছি সেটা হচ্ছে থার্ড পস্টুলেট। থার্ড পস্টুলেট কি বলা আছে? বলছে যখন কোনো ইলেকট্রন একটি স্থিতিশীল কক্ষপথ থেকে অন্য স্থিতিশীল কক্ষপথে স্থানান্তরিত হবে, তখন সে কিছুটা পরিমাণ এনার্জি আইদার রিলিজ করবে মানে ছেড়ে দেবে, অথবা কিছুটা পরিমাণ এনার্জি সে অ্যাবজর্ব করবে মানে শোষণ করবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে একটা জিনিস ভাবো যে আমাদের আগের পস্টুলেটটা কী ছিল স্যার? আগের পস্টুলেটটা আমরা কী পড়ে এলাম এতক্ষণ ধরে, যে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রন যখন এই ধরনের কক্ষপথে ঘুরছে তখন সে কোনো শক্তি অ্যাবজর্ব করবে না, আর সে কোনো শক্তি তো রিলিজও করবে না। এতক্ষণ তো আমরা এটাই পড়লাম স্যার। তাহলে আবার থার্ড পস্টুলেট কমপ্লিটলি একটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না স্যার? আপনি থার্ড পস্টুলেটে আবার বলছেন যে একটা ইলেকট্রন একটা স্থিতিশীল কক্ষপথে অন্য স্থিতিশীল কক্ষপথে যদি যেতে হয় তাহলে সে শক্তি শোষণ করবে বা বিকিরণ করবে, মানে অ্যাবজর্ব করবে বা রিলিজ করবে। এটা স্যার কী করে হলো? আমি আগেরটা যেটা পড়লাম আর এটা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল, তাই হলো না কি বলো? তাই হলো তো? স্যার কি করে হলো স্যার এটা? তাহলে কি করে হলো? পস্টুলেট তো নিঃসন্দেহে ভুল নয়, আমরা কি বলেছি পস্টুলেট যা বলে গেছেন সব ঠিক। তাহলে এইটার সাথে ওইটার পার্থক্যটা কি? ক্লাস 11-এ তোমরা তো পড়বে, তোমাদের ব্যাচমেটও থাকবে, অন্যদেরকে গিয়ে জিজ্ঞাসা করবে এটা।
পস্টুলেট 3 আর পস্টুলেট 2 এই দুটো ওদের কাছে সবার কাছে কন্ট্রাডিক্টরি মনে হয়েছে কিনা এবং কেন, কি মনে হচ্ছে বলো? দেখো আমরা অ্যাকচুয়ালি বইয়ের যে লেখাটা থাকে বা লেখার ধরনটা থাকে, আমাদের সেই ধরনটার জন্য অসুবিধা হয়। অ্যাকচুয়ালি স্টেটমেন্ট কমপ্লিটলি কারেক্ট। আমরা কি বলছি, যে সেকেন্ড পস্টুলেটটা আছে যে পার্টিকুলার কোনো ইলেকট্রন যখন একটা সার্কুলার অরবিটে কন্টিনিউয়াস ঘুরছে তখন সেটা স্টেশনারি অরবিট, ইলেকট্রনটা নিজের থেকে কোনো শক্তি শোষণ করবে না বা বিকিরণ করবে না। বাট আমরা কি একবারও বলেছি আমরা বাইরে থেকে এনার্জি দিলে কি হবে? একবারও বলিনি কিন্তু সে কথাটা। থার্ড যে পস্টুলেটটা হচ্ছে সেটা হচ্ছে ডিপেন্ডিং অন এনার্জি প্রোভাইডিং ফ্রম আউটসাইড। আমরা যদি এনার্জি দিই, বাইরে থেকে এনার্জি দিই, তখন ও শোষণ করতে বাধ্য, ও নিজের থেকে করবে না। আমরা যদি জোর করে ওকে এনার্জি দিই, ও তখন এনার্জিটাকে অ্যাবজর্ব করতে বাধ্য, তখন ও একটা স্টেশনারি অরবিট থেকে অন্য স্টেশনারি অরবিটে জাম্প করবে। আবার যদি আমি এমন কোনো কন্ডিশন তৈরি করি যাতে মনে করো ওই জিনিসটাকে পুরো ঠান্ডা কুল ডাউন করে দিলাম, তাহলে ও এনার্জি রিলিজ বা বিকিরণ করতে বাধ্য, শক্তি বিকিরণ করতে বাধ্য, তখন ও একটা হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে জাম্প করবে। এইটার মানেটা হচ্ছে এটা। সেকেন্ড যে পস্টুলেটটা বলা হচ্ছে সেটা হচ্ছে নিজের থেকে কখনো কোনো শক্তি বিকিরণ করবে না, নিজের থেকে কখনো কোনো শক্তি শোষণও করবে না। কিন্তু আমরা যদি বাইরে থেকে কখনো কোনো এনার্জি প্রোভাইড করি, তাহলে ও একটা স্থিতিশীল কক্ষপথ যেটা লোয়ার এনার্জিতে আছে সেখান থেকে হায়ার এনার্জিতে জাম্প করবে। আর আমরা যদি এমন কোনো কন্ডিশন তৈরি করি যেটা মনে করো কুল ডাউন হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, তাহলে শক্তিও বিকিরণ করতে বাধ্য, তাহলে ও হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে নেমে আসবে। এবারে এই হায়ার এনার্জি আর লোয়ার এনার্জি স্যার কী তাহলে আমার এইখানে যদি নিউক্লিয়াস থাকে, এই যে প্রথমটা আছে এখান থেকে আর একদম শেষের দিকে যত এই রকম এগুলো যাবে, তাহলে এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো লোয়ার এনার্জি স্টেট। এটা হচ্ছে লোয়ার এনার্জি স্টেট। আর যত ওপরের দিকে যাবে সেগুলোকে তাহলে আমরা কি বলবো? বলবো আমরা হায়ার এনার্জি স্টেট। এগুলো হচ্ছে হায়ার এনার্জি স্টেট। আচ্ছা, এই ছোটো ছোটো ইংলিশগুলো বুঝতে পারবে তো? অসুবিধা নেই তো? হায়ার এনার্জি স্টেট মানে কি উচ্চ শক্তি স্তর, লোয়ার এনার্জি স্টেট মানে হচ্ছে নিম্ন শক্তি স্তর। এগুলো বুঝতে পারবে? এগুলো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো জিনিসটা তাহলে কি বলছি আমরা, যে লোয়ার এনার্জি স্টেট থেকে যদি আমরা হায়ার এনার্জি স্টেটে যাই, তাহলে এইটুকুর মধ্যে ডিফারেন্স কি? এইটুকুর মধ্যে নিঃসন্দেহে একটা এনার্জি ডিফারেন্স থাকবে, সেটা হচ্ছে ডেল্টা ই। তাহলে মনে করো একটা সময় মনে করো ইলেকট্রনটা এখানে আছে, ইলেকট্রনটাকে যদি এখান থেকে আমাকে এইখানে যেতে হয়, তাহলে প্লাস ডেল্টা ই পরিমাণ এনার্জি আমার লাগবে, মানে ও এনার্জি অ্যাবজর্ব করবে। আমরা কি বলছি, লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে গেলে ওকে এনার্জি অ্যাবজর্ব করতে হবে। আর হায়ার এনার্জি স্টেটে মনে করো কেউ আছে, ওখান থেকে যদি ওকে লোয়ার এনার্জি স্টেটে আসতে হয়, তাহলে কি করবে? ও এনার্জি তখন রিলিজ করবে। এইটা হচ্ছে এই পস্টুলেটের ব্যাখ্যা। সিম্পল। তাহলে কি লোয়ার এনার্জি স্টেট মানে কি? লোয়ার এনার্জি স্টেট মানে হচ্ছে নিউক্লিয়াসের কাছে যেগুলো আছে। স্যার তাহলে এগুলো মনে রাখতে হচ্ছে তো আমাকে? না স্যার, এটাও মনে রাখতে হবে না। আমরা বলেছিলাম না, এনার্জির যখন ডেরিভেশনটা করব তখনই বুঝতে পেরে যাব কেন এটা লোয়ার, কেন ওপরেরটা হায়ার, বুঝতে পেরে যাব। কিন্তু আপাতত যেহেতু আমরা এখনও পর্যন্ত ডিরাইভ করিনি, এটা জাস্ট পস্টুলেট পড়ছি, সেই অনুযায়ী জাস্ট একটুখানি আমাদের মনে রাখতে হচ্ছে। নিউক্লিয়াসের একদম কাছে যেটা আছে সেটা হচ্ছে লোয়ার, আর নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে সেগুলো হচ্ছে আমাদের হায়ার এনার্জি স্টেট হবে। তাহলে নিউক্লিয়াসের কাছে যেটা লোয়ার থেকে হায়ারে যদি যেতে হয়, তাহলে তাকে এনার্জি অ্যাবজর্ব করতে হবে। আর যদি মনে করো হায়ার থেকে লোয়ারে আসতে হয়, তাহলে সে এনার্জি কী করবে? রিলিজ করবে বা এনার্জি বিকিরণ করবে, মানে শক্তি বিকিরণ করবে। দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে? তাহলে ডেল্টা ই মানে আমরা কি পাবো? E2 মাইনাস E1। কারণ আমরা যখন ডিফারেন্স বার করি সেটা কি বার করি? আমরা ওপরেরটার থেকে নিচেরটা বাদ দিই, মানে হায়ার ভ্যালু থেকে লোয়ার ভ্যালু। তাই আমরা অলওয়েজ কী করবো? E2 মাইনাস E1, মানে এইটা যদি আমার E2 হয়, তাহলে আমার ভেতরেরটা হবে আমার E1, এইটা হবে আমার E2, আর এটা হচ্ছে আমার মানে ভেতরেরটা হচ্ছে আমার E1। তাহলে করবো আমি কি? E2 মাইনাস E1। আর E2 মাইনাস E1 ডেল্টা ই ইকুয়ালস টু আমরা কি প্ল্যাঙ্কসের যে তত্ত্ব ছিল সেই অনুযায়ী আমরা জানি সেটা হচ্ছে H ইন্টু নিউ, যেখানে এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক আর নিউটা কি? নিউটা হচ্ছে কম্পাঙ্ক। এখানে আমরা আলোর কম্পাঙ্ক এইসবে সাধারণত জানি, যেহেতু আমরা ইলেকট্রন পড়ছি তাহলে সেটা ইলেকট্রনের কম্পাঙ্ক হবে। আলটিমেটলি কোনো একটা ওয়েভ, মানে আলটিমেটলি একটা তরঙ্গ আছে, সেটা ইলেকট্রন হোক বা আলো হোক, যাই হোক না কেন, তার কম্পাঙ্ক হবে। তাহলে ডেলি ইকুয়ালস টু কী হয়ে যাবে? আমাদের এইচ নিউ। তাহলে এটা হয়ে গেল আমাদের থার্ড পস্টুলেট। দেখো
এই অবধি বুঝতে পেরেছো সবাই? স্যার ওটা এইচ নিউ লেখা আছে তো? হ্যাঁ, এইচ নিউ ডেল্টা ই ইকুয়ালস টু এইচ নিউ। এই অবধি ক্লিয়ার তো সবার? দেখো হ্যাঁ স্যার। ঠিক আছে, এই চিরশ্রী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো লাস্ট একটা শুধুমাত্র পস্টুলেট আছে। লাস্ট একটা পস্টুলেট আমি দেখানোর আগে নর্মাল আগে একটুখানি ব্যাখ্যা করি, তারপরে আমি সেটা দেখাবো। আচ্ছা, ছোটোবেলায় আমরা অনেক সময়, জানি না তোমরা করেছো কিনা, মানে এখনকার দিনে তো মনে করো বাচ্চাদের খেলা টেলা সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আগেকার দিনে কিছুই ছিল না। আমরা ছোটোবেলায় বলছি এরকম তো অনেক সময় আমরা করে এসেছি, যে মনে করো ওই কীরকম বলবো, এমনি নর্মাল ভাবতেও পারো, না করে থাকলেও এমনি নর্মাল ভাবতে পারো যে একটা ইট মনে করো, মানে ছোটো একটা ইটের টুকরো, সেটা মনে করো দড়ি দিয়ে বেঁধে আর একটা দড়ির এন্ড আমার হাতের ডগায় নিয়ে আমরা সেই ইটটাকে এমনি রোটেট করাচ্ছি হাত দিয়ে। মানে বুঝতে পেরেছো তো, আঙুলের ডগায় একটা দড়ির এন্ড, আর একটা দড়ির এন্ড হচ্ছে একটা ইটের টুকরো ছোটো বাঁধা আছে, এবং সেটাকে মনে করো রোটেট করাচ্ছি। এবার জিনিসটা ভাবো, যেটা বলছি সেটা ভাববে। তুমি একটা সার্টেন ফোর্সে ওটাকে রোটেট করাও, ওর থেকে যদি বেশি ফোর্সে রোটেট করাও, তাহলে দেখবে ইটের টুকরোটা ওই দড়ি থেকে ছিটকে, মানে ছিঁড়ে গিয়ে বাইরে চলে যাবে, যদি প্রচণ্ড স্পিডে ঘোরাতে যাও সেটাকে। আর একটা কেস কী ঘটতে পারে, যদি মনে করো খুব স্লো ঘোরাতে যাও, তাহলে ইটের টুকরোটা ঘুরবেই না, তোমার হাতের দিকে এসে পড়ে যাবে ওটা। তার মানে তুমি একটা সার্টেন ফোর্স বা ওই ইটের টুকরোটার একটা সার্টেন ভেলোসিটি মেনটেন করাচ্ছ, যাতে ওটা তোমার ওই আঙুলের ডগায় কন্টিনিউয়াস ঘুরতে থাকে। দেখো এইটুকু বুঝতে পেরেছো কি আগে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইটা যদি বুঝতে পারো তাহলে দেখো ফোর্থ পস্টুলেটটা তোমার কাছে ইজি লাগবে। এবার দেখো, তাহলে একটা পার্টিকুলার ইলেকট্রন এই প্রোটনটার চারধারে কি করে ঘুরছে, এইটাও তো আমাকে ভাবতে হবে। কারণ প্রোটনটা হচ্ছে পজিটিভলি চার্জ স্পিসিস, ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভলি চার্জ স্পিসিস। তাহলে আলটিমেটলি দুটোর মধ্যে তো অ্যাট্রাকশান হবে, ইলেকট্রনটা তো প্রোটনের কাছেও চলে আসতে পারে, তাই না? আবার ইলেকট্রনটা যদি প্রচণ্ড স্পিডে নিউক্লিয়াসের চারধারে ঘোরে, হিউজ স্পিডে ঘোরে, তাহলে ওই যে ইটটা মনে করে আমার আঙুলের চারধারে যদি আমি প্রচণ্ড স্পিডে ঘোরাই, তাহলে তো ওই দড়িটা ছিঁড়েও বাইরের দিকে ছিটকে চলে যাবে। তাহলে তো সেটাও হতে পারতো, বাট সেটা তো কখনো হচ্ছে না। মানে বছরের পর বছর, যুগের পর যুগ একটা অ্যাটমের মধ্যে ওই ইলেকট্রন তো নিউক্লিয়াসের চারধারে ঘুরেই চলেছে। এরকম তো কখনো হয়নি যে ওই ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে চলে আসছে, আর এরকমও হয়নি যে ওই ইলেকট্রনটা নিউক্লিয়াসটাকে ছিটকে বাইরে চলে যাচ্ছে। এইটা কেন হচ্ছে? কারণ এইখানে দুটো অ্যাকচুয়ালি ফোর্স, যেটা অ্যাকচুয়ালি একে অপরকে ব্যালেন্স করছে। এখানে তাহলে স্যার কী ফোর্স আছে? একটা প্রোটন আছে, আর দেখো বাইরে ইলেকট্রন আছে। প্রোটনটা পজিটিভলি চার্জ স্পিসিস, আর ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভলি চার্জ স্পিসিস। তাহলে এই যে প্রোটন আর ইলেকট্রন আছে, এদের মধ্যে কি আছে? একটা কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন, কুলম্বীয় আকর্ষণ বল আছে। এই কুলম্বীয় আকর্ষণ বলটা হচ্ছে এটা, যেটা অলরেডি আমরা ফিজিক্সে পড়েছি, যে দুটো যদি পয়েন্ট চার্জ থাকে Q1 আর Q2, যদি মনে করো দুটো পয়েন্ট চার্জ থাকে, এটা অলরেডি আমরা ফিজিক্সে পড়েছি, আমি জানি না তোমাদের মনে আছে কি না। পয়েন্ট চার্জেস মনে করো হয় Q1 আর Q2, আর মনে করো এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে D, তাহলে অ্যাকচুয়ালি ফোর্সটা হয় আমাদের Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার, এটা হয়। বোঝা গেছে? এইবারে দেখো এইখানে তাহলে নিউক্লিয়াসের জন্য কি হচ্ছে, নিউক্লিয়াসের জন্য কি হচ্ছে, তাহলে আলটিমেটলি চেঞ্জটা কি আসছে দেখো। যখন নিউক্লিয়াস আছে তখন এই নিউক্লিয়াসের চার্জটা কি ZE, আর এইখানে ইলেকট্রনের চার্জটা কি হচ্ছে E, এটাই তো। আর এই এদের মাঝখানের ডিস্টেন্সটা কত R। তাহলে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন হবে, সেটা কি হবে? ZE স্কোয়ার বাই আর স্কোয়ার। কারণ Z ইন্টু E, এখান থেকে তাহলে আমার ফোর্সটা কি আসছে? ZE মাল্টিপ্লাইড বাই E, কারণ দুটো পয়েন্ট চার্জ, ডিভাইডেড বাই এদের ডিস্টেন্সের স্কোয়ার, তাহলে আর স্কোয়ার। তাহলে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা দেখো চলে আসবে ZE স্কোয়ার বাই আর স্কোয়ার। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইটার সাথে আর একটা তাহলে সমান হচ্ছে, কোন বলটা সমান হচ্ছে এর সাথে? এর সাথে যেটা সমান হচ্ছে, দ্যাট ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স, দ্যাট ইজ কেন্দ্রাতিক বল। কেন্দ্রাতিক বল মানে কি? মানে অ্যাকচুয়ালি যখন এই নিউক্লিয়াসের চারধারে ইলেকট্রনটা ঘুরছে, এই পার্টিকুলার জায়গায় মনে করো যদি ইলেকট্রনটা থাকে, তাহলে ওর মোমেন্টটা কোন দিকে থাকবে? মনে করো যদি দড়িটা এইটা হচ্ছে মনে করো আর ডিস্টেন্স, তাহলে মোমেন্টটা কোন দিকে থাকবে? মোমেন্টটা কিন্তু অলওয়েজ এই দিকে থাকবে।
আমি যদি এই জায়গায় মাপি, কারণ মনে করো ও ঘুরছে এই রকম দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমার মোমেন্টটা কোন দিকে থাকবে? এই দিকে থাকবে। এইগুলোকে বলা হয় কি? কেন্দ্রাতিক বল। তাহলে এইটার ভ্যালুটা কি হবে? mv²/r। এই দুটো বল যদি সমান হয় তবেই কিন্তু ওই পার্টিকুলার ইলেকট্রনটা যুগের পর যুগ ওই নিউক্লিয়াসের চারধারে কন্টিনিউয়াস ঘুরতে থাকবে, আর সেটাই হচ্ছে। দেখো এবার বোঝা গেছে কিনা, এটা ক্লিয়ার হয়েছে কি? দেখো আচ্ছা, সবার ক্লিয়ার হয়েছে তো? সবাই বুঝতে পেরেছো এটা? কারণ এইটা যদি বুঝতে না পারো তাহলে আমরা ডেরিভেশন পারবো না। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা পস্টুলেট যদিও নয়, আমি পস্টুলেট হিসেবে লিখিয়েছি, বাট এইটাই হচ্ছে মেন ফর দ্য ডেরিভেশন অফ রেডিয়াই, ভেলোসিটি, এনার্জি, সব কিছু ডেরিভেশনের জন্য এটাই কাজে লাগবে। এবারে এই অবধি সবার ক্লিয়ার তো? চলো তাহলে এবার যেটা আমরা করবো এবার ডেরিভেশন। তাহলে আমরা পড়লাম দেখো 4টে পস্টুলেট। কী কী পড়ে নিলাম তাহলে? 4টে পস্টুলেট। ফার্স্ট পস্টুলেট কী ছিল? যে ইলেকট্রনটা আমাদের একটা পার্টিকুলার ইলেকট্রন নিউক্লিয়াসের চারধারে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এই বৃত্তাকার কক্ষপথে যতক্ষণ ধরে আমাদের বৃত্তাকার কক্ষপথগুলোই ঘুরে যাচ্ছে, তখন আমরা কি বলেছিলাম? তার কৌণিক ভরবেগটা হবে আমাদের h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল। সেকেন্ডটা পড়েছি যে যতক্ষণ ধরে এই বৃত্তাকার কক্ষপথ ঘুরছে নিজের থেকে কখনো কোনো শক্তি শোষণ করবে না বা বিকিরণ করবে না, তাই এগুলোকে বলা হয়েছে স্থিতিশীল কক্ষপথ বা স্টেশনারি অরবিট। থার্ড বলেছি নিজের থেকে না করলেও যদি আমরা এনার্জি প্রোভাইড করি তাহলে ও এনার্জি অ্যাবজর্ব করে হায়ার অরবিটে, হায়ার এনার্জি স্টেটে যেতে পারে, অথবা হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে জাম্প করতে পারে এনার্জি রিলিজ করে। তাহলে এটা হচ্ছে থার্ড পস্টুলেট ছিল। লাস্ট পস্টুলেট আমরা বলেছি ব্যালেন্সিং আউট কী করে হচ্ছে, কী করে ইলেকট্রনটা যুগের পর যুগ এরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে। হতেই পারতো সেই ইলেকট্রনের দিকে আসতে, হতেই পারতো ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে এরকম চলে আসতে পারতো, অথবা ছিটকে বাইরে চলে যেতে পারতো। তা তো হচ্ছে না, কারণ এখানে দুটো বল একে অপরকে ব্যালেন্স করছে। একটা হচ্ছে নিউক্লিয়াসের সাথে যে ইলেকট্রনের অ্যাট্রাকশনটা আছে কুলম্বীয় আকর্ষণ বল, দ্যাট ইজ Zt²/r²। ওইটা অ্যাকচুয়ালি ব্যালেন্স করছে কাকে? কেন্দ্রাতিক বল, দ্যাট ইজ mv²/r-কে। এই কারণে অ্যাকচুয়ালি যুগের পর যুগ ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারধারে ঘুরতেই থাকছে। এইটা হচ্ছে আমাদের 4টে পস্টুলেট। এবার আমরা তাহলে যেটা করব, এই 4টে পস্টুলেট থেকে বোর মডেলের সাহায্যে এর ব্যাসার্ধ, এর বেগ মানে ভি, তাছাড়া শক্তি যেটা আছে এনার্জি, এই প্রত্যেকটা আমরা বার করব। আচ্ছা, প্রত্যেকটা বার করব তাহলে কি শুধুমাত্র হাইড্রোজেনের জন্যে? না স্যার, শুধুমাত্র হাইড্রোজেনের জন্য নয়, হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মতো আয়নের ক্ষেত্রে আমরা বার করতে পারবো। কারণ সবসময়ের জন্য এইটা মনে রাখবে যে বোরের যে মডেলটা আছে, ইট ইজ ভ্যালিড only for one electron system. It is valid only for one electron system. বোরের যে স্বীকার্য বা বোরের যে পস্টুলেটটা আছে, এটা শুধুমাত্র ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য ভ্যালিড। এই জন্যে হাইড্রোজেনের জন্য তো ভ্যালিড হবেই, আর হাইড্রোজেনের মতো বা হাইড্রোজেন লাইক আয়নের জন্যও কিন্তু ভ্যালিড হবে। হাইড্রোজেন লাইক আয়ন কী হতে পারে? যেরকম হিলিয়াম প্লাস, কারণ হিলিয়ামের কটা ইলেকট্রন থাকে? দুটো। হিলিয়াম যদি প্লাস হয় তার মানে একটা ইলেকট্রন থাকবে। আবার মনে করো হতে পারে লিথিয়াম 2+, কারণ লিথিয়ামের ইলেকট্রন হচ্ছে 3টে। এবার লিথিয়াম থেকে যদি দুটো ইলেকট্রন রিলিজ করে দেয় তাহলে লিথিয়ামে থাকবে একটা। আবার এইরকমভাবেই আমরা বেরিলিয়াম 3+ করতে পারি, তাহলে বেরিলিয়ামের মনে করো 4টে ইলেকট্রন, 3টে যদি বেরিয়ে যায় একটা। এই জন্যে আমরা বলছি বোর মডেল যেটা আছে ইট ইজ অনলি ভ্যালিড ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম। তাই শুধু যে হাইড্রোজেনের জন্য ভ্যালিড হবে তা নয়, হাইড্রোজেনের মতো আয়ন যদি কেউ হয় তার জন্যও কিন্তু এটা ভ্যালিড হবে। এবারে এর জন্য আমাদের যেগুলো ধরে নিতে হচ্ছে সেগুলো কি? আমরা ধরে নিচ্ছি ইলেকট্রনের আধান ই ইকুয়ালস টু হচ্ছে, ইলেকট্রনের আধানটা হচ্ছে ই। এই ইটার ভ্যালুটা একটুখানি বলে দিই। ইটার ভ্যালুটা হয় 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। আমরা কিন্তু এখানে দেখো ভ্যালুগুলো লিখিনি, জাস্ট ই দিয়ে আমরা ডিরাইভ করব, কারণ আমাদের ডেরিভেশনের সময় তো ভ্যালুগুলো পুট করব না, একদম লাস্টে গিয়ে যখন আমরা ম্যাথ করব তখন ভ্যালুগুলো পুট করব, এখন জাস্ট ডেরিভেশন করব। ইলেকট্রনের আধানটা ই, যেটা হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এই কুলম যদি হয় এটা অ্যাকচুয়ালি আসছে আমাদের এসআই ইউনিটে। আবার এটাকেই আমরা লিখতে পারি 4.8 ইন্টু 10⁻10, এটা আসবে আমাদের ইএসইউ সেন্টিমিটার। ইএসইউ সেন্টিমিটার মানে হচ্ছে এটা সিজিএস ইউনিটে। একটা হচ্ছে এসআই ইউনিট আর একটা হচ্ছে সিজিএস ইউনিট। এবারে একটু বলে দিই, তোমাদের একটু অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে আমরা যা যাবতীয় এখন ডেরিভেশন করছি এই ডেরিভেশনটাও কিন্তু শুধুমাত্র সিজিএস ইউনিটের জন্য ভ্যালিড হবে, এসআই এর জন্য নয়। এসআই এর জন্য অ্যাকচুয়ালি এখানে একটা কনভার্সন ফ্যাক্টর আমাদের আনতে হয়। মানে কি? মানে এই যে আমরা এটা করেছি Zt²/r² = mv²/r,
এটা কিন্তু কমপ্লিটলি ভ্যালিড অন সিজিএস ইউনিট। এরকম স্যার কী করে হচ্ছে, এসআই ইউনিটে তাহলে কি ভ্যালিড হবে না? হ্যাঁ, এসআই ইউনিটে ভ্যালিড হবে, শুধুমাত্র একটা কনভার্সন ফ্যাক্টর এখানে আনতে হয়, মানে একটা কনস্ট্যান্ট গুণ করে দিতে হয়। ওই জন্য আমরা বলছি আমরা যে অঙ্কগুলো করব আফটার ডেরিভেশন, যা অঙ্ক করব আমরা কিন্তু সেখানে সব সিজিএস ইউনিট পুট করব, সেখানে আমরা এসআই ইউনিট পুট করতে যাব না। হয়েছে? এবারে আমরা যখন শর্ট ফর্মুলা করে দেবো সেটা আমি আলাদাভাবে বলবো, বাট এইখান থেকে যে মেন ডেরিভেশন আসছে, মেন ডেরিভেশনের ক্ষেত্রে কিন্তু আমরা অলওয়েজ সিজিএস ইউনিটই পুট করতে পারবো, এসআই ইউনিট পুট করতে পারবো না, কারণ এসআই ইউনিট পুট করতে গেলে এক্সট্রা একটা কনভার্সন ফ্যাক্টর লাগবে, একটা কনস্ট্যান্ট লাগে, সেটা ইউজ করলে তখন আমরা পারবো এসআই ইউনিট ইউজ করতে। আচ্ছা, এবারে ইলেকট্রনের ভরটাকে দেখো ধরা হয়েছে এম। এর নর্মালি অ্যাকচুয়ালি এটা কী হয়, 9.1 ইন্টু 10⁻31 কেজি এটা হয়। কেজি মানেই হচ্ছে আমাদের এটা এসআই ইউনিট, আর যদি আমি সিজিএস করি তাহলে হয়ে যাবে 9.1 ইন্টু 10⁻28 28, এটা হয়ে যাবে আমাদের গ্রামে। এটা হয়ে গেল তার মানে আমাদের সিজিএস ইউনিট হয়ে গেল। কক্ষপথের ব্যাসার্ধ আর, কক্ষপথের ব্যাসার্ধ আর এটা তো আননোন, এটাই তো আমরা বার করতে চাইছি। আর ইলেকট্রনের বেগটা হচ্ছে ভি, এটাও আমার কাছে আননোন, এটাও আমরা বার করতে চাইছি। আচ্ছা, কেন স্যার এটা আননোন? কারণ যত মনে করো ইলেকট্রনগুলো দূরে যাবে তত কী হবে, ব্যাসার্ধ বাড়বে। আবার মনে করো ইলেকট্রনের বেগ, এটাও তো ডিপেন্ড করবে, কারণ এটাও তো যত আমি দূরে যাচ্ছি তত আমার ইলেকট্রনের বেগ ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে। তাই এইগুলো হচ্ছে ভেরিয়েবল, কক্ষপথের ব্যাসার্ধ হোক বা ইলেকট্রনের বেগ হোক, এগুলো হচ্ছে ভেরিয়েবল। বাট ইলেকট্রনের আধান এটা কনস্ট্যান্ট, ইলেকট্রনের ভর এটা কনস্ট্যান্ট। তাই ব্যাসার্ধ অথবা বেগ এইগুলো হচ্ছে আমরা বার করব। এইখানে আমরা ফর্মুলা ডিডিউস করার চেষ্টা করব যে কী করে অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার কক্ষপথের ব্যাসার্ধ আমরা বার করতে পারি, একটা ইলেকট্রনের বেগ কী করে বার করতে পারি সেটা আমরা দেখব। একদম লাস্টে গিয়ে আমরা যেটা করব, এর একটা থাম্ব রুল আমরা সহজেই দেখব যে অ্যাজ পার ইকুয়েশন কী করে আমরা ক্যালকুলেট করতে পারবো। কেন? কারণ আমরা ওই যে বললাম যে ফার্স্ট সেমিস্টারের পড়ার ধরনটাই হচ্ছে আমাদের কাছে এমসিকিউ কোশ্চেন থাকবে, তাই আমাদের ডেসক্রিপটিভ এই ফর্মুলাটা এস্টাবলিশ করার দরকার হবে না, বাট আমরা এখানে শিখছি কী করে এস্টাবলিশ করে। বাট এটা এস্টাবলিশ করার কিন্তু অ্যাকচুয়ালি প্রয়োজনীয়তা আমাদের কাছে নেই, কারণ আমাদের কাছে ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে না, বাট কনসেপ্ট তো কাজে লাগবে, এই জন্য আমরা এই জিনিসটাকে শিখছি। চলো এবার দেখো যেটা বলছিলাম, তাহলে বোরের প্রথমত স্বীকার্য যেটা ছিল 4 নম্বরটা, আমি বলেছিলাম 4 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, এই 4 নম্বরটাই আমরা এখানে লিখেছি, দ্যাট ইজ ZT² = mv²/r। এইটা তো অলরেডি আমরা বোরের 4th পস্টুলেট থেকে এটা আমরা পাচ্ছি যে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা হবে সেটা কেন্দ্রাতিক বলের সাথে সমান হবে। আর যদি তাই হয় তাহলে এখান থেকে আমরা যেটা ইকুয়েশনটা এস্টাবলিশ করতে পারি, দ্যাট উইল বি mv² = ZT²/r। ধরে নাও এটা আমাদের ইকুয়েশন 1, 1 নম্বর ইকুয়েশন আমরা এটাকে নাম দিচ্ছি, একদম সিম্পল, কিচ্ছু নেই। আমরা যেটা 4th পস্টুলেট পেয়েছি সেখান থেকে জাস্ট mv² = ZT²/r এইটাকে আমরা নামিয়েছি। এইবারে দেখো বোরের যে ফার্স্ট আমাদের পস্টুলেট ছিল, সেই ফার্স্ট পস্টুলেট থেকেও তো আমরা এটা পেয়েছিলাম যে কৌণিক ভরবেগ হচ্ছে NH/2π। তাহলে সেখান থেকে তো এখন ভিটা পেতে পারি যে NH/2πmr। তাহলে এখন ওখান থেকে যদি আমি v² করে দিই তাহলে হয়ে যাবে আমার n²h²/4π² m² × r²। এবারে এই জিনিসটা যেটা আমরা এইখানে পাচ্ছি, এই জিনিসটা আমরা এখন কোথায় বসাচ্ছি, এই পার্টিকুলার 1 নম্বর ইকুয়েশানে, যে আমরা v² ওখান থেকে পাচ্ছি, মানে mvr = NH/2π এলো। এবার mvr = NH/2π হলে আমি ওখান থেকে v বার করছি, ওখান থেকে v বার করলে এবার ওখান থেকে v² বার করছি। এই v²টা আমরা কোথায় বসাচ্ছি, এই যে mv² = ZT²/r, mv² = ZE²/r, এই পুরো জিনিসটা আমরা এইখানে বসিয়ে দিচ্ছি v² যে মানটা। কেন এটা বসাচ্ছি? এটাও তো কারণ আছে স্যার কেন বসাতে যাচ্ছি, কারণ এখন দেখো আমার ইকুয়েশনে দুটো ভেরিয়েবল পার্ট আছে, ভিও আছে আবার আরও আছে। তাহলে যে কোনো একটা ভেরিয়েবল পার্টটাকে তো অমিট করতে হবে, তবে তো আমি ইকুয়েশন বার করব। আমার ইকুয়েশন যদি আমি রেডিয়াইয়ের মনে করো ডেরিভেশন বার করতে চাই, তাহলে রেডিয়াইয়ের ডেরিভেশনে আমার যদি আবার ভেলোসিটিও রাখি, তাহলে ভেলোসিটি তো নিজে আবার ভেরিয়েবল, তাহলে কি করে হবে? তাহলে আমার রেডিয়াইয়ের ইকুয়েশনে নিঃসন্দেহে ভেলোসিটি থাকবে না, আবার ভেলোসিটির ইকুয়েশনে নিঃসন্দেহে রেডিয়াই থাকবে না, কারণ দুটো ভেরিয়েবল আমি কি করে রাখবো? ইকুয়েশন মানে আমার ওখানে তো রেডিয়াই, মানে বাকিটা আমার নর্মাল থাকা উচিত, ওখানে ভেলোসিটি থাকা উচিত নয়। সেই জন্য আমরা কি করছি, ভিটাকে যাতে বাদ দেওয়া যায় সেই জন্যে আমরা অ্যাকচুয়ালি v² জায়গায় পুরোটা এটাকে এক্সচেঞ্জ করছি এই সমীকরণ 2 থেকে। এখান থেকে যদি আমরা করি সেটাকে আমরা সিম্পলিফাই করার পর দেখো আমার চলে আসবে এই পার্টিকুলার ইকুয়েশনটা, যেখান থেকে আমার ফাইনাল ইকুয়েশন আসবে, দেখো r = আমার আসবে এইটা, আমার আসবে এইটা ফাইনাল ইকুয়েশন। এবার মনে হতে পারে স্যার আপনি তো আগের ইকুয়েশনে লিখেছিলেন r, এই ইকুয়েশনে rn কেন স্যার লিখে দিলেন?
আর এন এই কারণে লিখলাম কারণ ইট ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ এন। এনটা তো এখানে ভেরিয়েবল, ঠিক করে লক্ষ্য করো। আমার যে ইকুয়েশনটা এসছে সেটা এসছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4π² ইন্টু এম জেড ই স্কোয়ার। তাহলে এখানে এন স্কোয়ারটা তো ভেরিয়েবল, তাই নয় কি? তাহলে আর এন যেটা, এই আর যে রেডিয়াইটা আছে এটা যেহেতু ডিপেন্ডস অন এন, সেই জন্য আমরা এটাকে আর সাবস্ক্রিপ্টে আমরা এন লিখেছি। তুমি যদি শুধু আর লেখো তাতে কোনো প্রবলেম নেই, কেউ কেটে দেবে না। এটা জাস্ট একটা লেখার ধরন, আর এন মানে সাবস্ক্রিপ্টে আমরা এনটা লিখি। এই পুরো জিনিসটাতে একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? দেখো তো, আমার ইকুয়েশন এস্টাবলিশ হয়ে গেছে। এই পুরোটাই কিন্তু ফাইনাল এক্সপ্রেশন আমার, মানে রেডিয়াই এর ফাইনাল এক্সপ্রেশন হচ্ছে এন স্কোয়ার এই স্কোয়ার বাই 4π² এম জেড ই স্কোয়ার। আর এটাই কিন্তু আমরা বার করবো সিজিএস ইউনিট। সিজিএস ইউনিটে এটা বেরোবে। এটা কখনোই কিন্তু এসআই ইউনিটে আমরা লিখবো না, কারণ আমি বারবার বলেছি ডেরিভেশন যখন আমরা করছি দ্যাটস কমপ্লিটলি ডিপেন্ড অন সিজিএস ইউনিট। এসআই করতে গেলে একটা কনভার্সন ফ্যাক্টর ওখানে লাগতো, যেটা আমরা করছি না, যেটা আমাদের দরকার নেই। ওই জন্য আমরা এখানে সিজিএস ইউনিট অ্যাপ্লাই করেছি। তাহলে এটা হয়ে গেল এন স্কোয়ার এই স্কোয়ার বাই 4π² এম জেড ই স্কোয়ার। এবার যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে এইখানে ঠিক করে যদি লক্ষ্য করো তাহলে দেখো তোমরা বুঝতে পারবে। আমি একটু কালিটা চেঞ্জ করি, তাহলে দেখো তোমরা বুঝতে পারবে এনস, এই যে এন টার্মটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? বলো, এনটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল, কারণ এনটা তো চেঞ্জ হতে হতে যাবে। কারণ আমি মনে করো হতে পারে ফার্স্ট কক্ষপথের ব্যাসার্ধ চাইছি, সেকেন্ড, থার্ড, ফোর্থ, আমার যেটা ইচ্ছা হবে আমি সেটার বার করব। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ভেরিয়েবল। আমি শর্টে লিখছি, হ্যাঁ, ভি। এইচটা বলো কনস্ট্যান্ট না ভেরিয়েবল? এইচটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? এটা কনস্ট্যান্ট টার্ম, কারণ এইচটা তো প্ল্যাঙ্কসের কনস্ট্যান্ট। তাহলে এটা কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা, এইচের মানটা তাহলে বলে দিই একেবারে 6.626, কারণ আমাদের অঙ্কের সময় তো কাজে লাগবে, ইন্টু 10⁻34। এটা হচ্ছে জুল সেকেন্ড হবে। জুল সেকেন্ড হলে এটা হয়ে যাচ্ছে আমাদের এসআই ইউনিট। আর একটা হবে কি 6.626 ইন্টু 10⁻27, এটা হচ্ছে আমাদের আর্ক সেকেন্ড। এটা হয়ে যাচ্ছে আমাদের সিজিএস ইউনিট। এটা সিজিএস ইউনিট। তাহলে এটা হচ্ছে আমাদের এইচের মান। আচ্ছা, এবার বলো এই 4π এটা নিঃসন্দেহে কনস্ট্যান্ট, এটা তো আমরা সবাই জানি, এটা ওই জন্য জিজ্ঞাসা করছি না। মাস কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট, কারণ ইলেকট্রনের মাস কনস্ট্যান্ট। জেডটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? জেড কনস্ট্যান্ট এটা না। জেড কি করে বাবা কনস্ট্যান্ট হলো? জেডটা ভেরিয়েবল। জেডটা তো আমাদের অ্যাটমিক নাম্বার। মনে করো হাইড্রোজেনের যদি হয় তাহলে 1 হবে। এখন যদি হিলিয়াম প্লাস বলি তাহলে জেডটা কি হবে? 2 হবে। তো নাম্বার অফ ইলেকট্রনস এক, কিন্তু জেডটা তো আমার অ্যাটমিক নাম্বার, তাহলে জেডটা হয়ে যাচ্ছে আমাদের ভেরিয়েবল। আচ্ছা, এবারে ইটা বলো, ইটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল না, ইটা তো কনস্ট্যান্ট। ইটা তো ইলেকট্রনিক চার্জ। ইলেকট্রনিক চার্জ তো এক্ষুনি আমরা বলেছি, এই তো এইক্ষুনি আমি বলেই দিয়েছি। এইখানে দেখো, এই যে ইলেকট্রনিক চার্জ, ইলেকট্রনিক চার্জ অলওয়েজ আমার কনস্ট্যান্ট। তাহলে আমার এইখানে দেখো ইকুয়েশনটাকে আমি যদি চাই তাহলে কি আরও সহজ করে দিতে পারি না? ঠিক করে লক্ষ্য করো। কেন? কারণ আমার তো বাকিগুলো কনস্ট্যান্ট টার্ম আছে। যেগুলো শুধু ভেরিয়েবল সেইগুলোকে আমি শুধু রাখবো, আর কনস্ট্যান্ট টার্মগুলোকে আমি জাস্ট পুট করবো। কনস্ট্যান্ট টার্মগুলোকে পুট করে যেটা আসবে সেটা আমার কাছে আমার আলটিমেটলি চলে আসবে। তাহলে এখান থেকেই অ্যাকচুয়ালি আমার যেটা আসে সেটা আর এন ইকুয়ালস টু অ্যাকচুয়ালি আসে আমার, ইন জেনারেলটা বলছি, ইন জেনারেলটা যেটা আসে সেটা হচ্ছে আর এন ইকুয়ালস টু হচ্ছে A0 ইন্টু এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম। এইটাই হচ্ছে আমার ইন জেনারেল ইকুয়েশন আসে। স্যার তাহলে এটা পাচ্ছি কী করে? ওই যে বললাম, পাচ্ছি এই কারণেই যে কটা কনস্ট্যান্ট টার্ম আছে আমি যদি প্রত্যেকটা কনস্ট্যান্ট টার্মকে এখানে সিজিএস ইউনিটে পুট করি তাহলে এন স্কোয়ার বাই জেড এই টার্মটা আমরা বুঝতে পারবো না, কারণ এটা যেহেতু ভেরিয়েবল। বাকিটা কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম আসবে, যেখানে A0-র ভ্যালুটা হচ্ছে 0.529। তাহলে এবার ভাবো, যদি আমি হাইড্রোজেনের জন্য চাই তাহলে হাইড্রোজেনের জন্য আমি ইজিলি পেতে পারি। কি হবে? A0টা 0.529। যদি আমি প্রথম কক্ষের ব্যাসার্ধ চাই, এনের জায়গায় আমি বসাবো 1, আর হাইড্রোজেনের জন্য জেটের ভ্যালু হচ্ছে 1। মনে করো আমি যদি চাই যে লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 2+, তাহলে লিথিয়াম 2+-এর জন্য এই ইকুয়েশানেই বসবে
এ জিরোর জায়গায় 0.529, এন স্কোয়ারের জায়গায় কি বসবে, একই বসবে, কারণ লিথিয়াম 2+ মানে একটা ইলেকট্রন মানে প্রথম কক্ষ হয়ে গেল। আর জেডটা কি বসবে, তাহলে 3 বসবে, তাহলে 0.529 ডিভাইডেড বাই 3 অ্যাংস্ট্রম। তাহলে এইরকমভাবে দেখো যে কোনো কক্ষপথের রেডিয়াই আমি চাইলে বার করতে পারি ফর এনি অ্যাটম অর আয়ন বিহেভিং লাইক হাইড্রোজেন অ্যাটম। মাল্টিপল ইলেকট্রন সিস্টেমের জন্য হবে না, সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের জন্য হবে, বাট যে কোনো আয়নের জন্য হতে পারে যদি সেটা 1 ইলেকট্রন সিস্টেম হয়। দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা এবার? Yes. হয়েছে? আচ্ছা, তাহলে বাড়িতে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। এইটাই হচ্ছে হোমওয়ার্ক, এটাই হোমওয়ার্ক। কী করবো আমরা? এইচের ভ্যালু বসাবো সিজিএস ইউনিটে, 4π² এম ই স্কোয়ার, এই ভ্যালুগুলো বসাবো। কিসে বসাবো? সব সিজিএস ইউনিটে বসাবো, এবং সিজিএস ইউনিটে বসিয়ে দেখবো অ্যাকচুয়ালি এইটা A0 × n²/z অ্যাংস্ট্রমে এরকম আসছে কিনা, যেখানে A0-র ভ্যালুটা আসছে 0.529, এইটা আসছে কিনা আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে? এটা তাতে তো আমাদের একটু পড়াও হয়ে যাবে, ক্যালকুলেশন হয়ে যাবে। আরেকবার একটু বলুন, বুঝলাম না ওটা। কোনটা বলো, কোনটা বুঝতে পারোনি বলো? এটা কি এইচডব্লিউটা, ওটাই তো বুঝতে পারলাম। এইচডব্লিউটা বুঝতে পারোনি? এইচডব্লিউটা বলছি আমি তো এইখানে জাস্ট বলেছি কোনগুলো ভেরিয়েবল আর কোনগুলো কনস্ট্যান্ট। এখান থেকে যদি কনস্ট্যান্ট টার্মগুলো আমরা পুট করি তাহলেই তো আমার ফাইনালি এই এক্সপ্রেশনটা আসবে, Rn = 0.529 × n²/z অ্যাংস্ট্রম, এটাই তো আসবে। এইটাকেই আমি বলেছি বাড়িতে হোমওয়ার্কটা, যে তোমরা কনস্ট্যান্ট ভ্যালুগুলো পুট করবে, কনস্ট্যান্ট ভ্যালুগুলো পুট করে দেখো এই ইকুয়েশনটা এস্টাবলিশ হচ্ছে কিনা। আচ্ছা, বুঝতে পারছো তো? তাতে কি হবে, তাতে তোমার পড়াটাও হয়ে যাবে একসাথে। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো দেখো এইটা তাহলে আমরা কি পেলাম, এটা পেলাম আমরা রেডিআই এর এক্সপ্রেশন। ঠিক আছে, তাহলে এবার মনে করো আমাকে যদি অঙ্ক করতে দেয়, মনে করো আমি মানে এই জিনিসটাই বলছি, আমার তো এখন এইখানে আমার এমসিকিউ টাইপ অফ কোশ্চেন হবে, তাহলে স্যার আমি কিভাবে মনে রাখবো? এই তো মনে রাখার পার্ট হচ্ছে এইটা, দুটো ইকুয়েশন মনে রাখবো। আমার মাদার ইকুয়েশন হচ্ছে এইটা, দ্যাট ইজ Rn, এটা হচ্ছে আমার মাদার ইকুয়েশন। আর এটা কি, এটা হচ্ছে আমার ডিরাইভড ইকুয়েশন, মাদার থেকে আমি আরও শর্টে এনেছি। তাহলে দুটো ইকুয়েশন আমার মনে রাখতে হবে, এবং এর সাথে অ্যাকচুয়ালি এই জিনিসটাও আমাদের মনে রাখতে হয় যে Rn অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু n²/z, এটা মনে রাখলেও অ্যাকচুয়ালি আমি অনেক অঙ্ক পেরে যাব। কারণ আমাকে যে অঙ্কগুলো দেবে সেটা মনে করো একটা কক্ষপথের রেডিয়াই বলে দিল, আর একটা কক্ষপথের রেডিয়াই ওর রেসপেক্টে বার করতে দেবে, তাহলে আমরা দেখো এখান থেকেই ডিরেক্টলি বার করতে পারবো। মানে আমি R1 যদি R2 করি তাহলে কী হবে, n1² / n2² মাল্টিপ্লাইড বাই z2/z1, এটাই হবে সিম্পল লজিক। তাহলে কারণ একটা রেডিয়াই যদি আমাকে দিয়ে দেয়, একটা কক্ষপথের রেডিয়াই, আর একটা কক্ষপথের রেডিয়াই আমি ইজিলি বার করতে পারবো বাই দ্য রেশিও। এই জন্যে এই ধরনের এক্সপ্রেশন আমায় মনে রাখতে হবে। মানে Rn এর নর্মাল ইকুয়েশন, Rn এর ডিরাইভড ইকুয়েশন, আর নর্মাল Rn ইজ প্রপোর্শনাল টু কী হবে, n²/z। সিম্পল লজিক। এখান থেকেই আমরা নর্মাল যেটা রেডিয়াইয়ের যদি কোনো কোশ্চেন হয় আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো বা বার করতে পারবো। চলো এবার আমরা যাচ্ছি তাহলে ভেলোসিটির জন্যে। দেখো রেডিয়াই তো আমরা পেয়েই গেছি, তাই না? এবার রেডিয়াই যদি পেয়ে গিয়ে থাকি তাহলে এই mv² = z²/r, এই জায়গাতেই তুমি আর এর মানটা বসিয়ে দাও। অথবা মনে করো যদি আমরা চাই যে mvr = nh/2π, তুমি এখানেও আর এর মানটা বসিয়ে দাও, তাহলেই আমরা আলটিমেটলি দেখবে এই এক্সপ্রেশনটা পেয়ে যাব। তুমি যে কোনো জায়গায় আর এর মানটা বসিয়ে দাও তাহলেই পাবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো তো? তুমি যে কোনো জায়গায় বসাতে পারো, যে কোনো জায়গায় বসাও তুমি এখান থেকে ভেলোসিটির মান পাবে। দেখো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, mv² = z²/r এখানেও বসাতে পারি, অথবা mvr = nh/2π এখানেও আমি বসাতে পারি। জাস্ট আর এর মানটাকে আমি পুট করব। কোন আর এর মানটা? ওই যে আর এর মানটা তো আমি পেয়েছি। আমরা তার মানে কি ডিরাইভড ইকুয়েশনটা? না স্যার, ডিরাইভড ইকুয়েশন পুট করবো না, কিন্তু মেন এক্সপ্রেশনটাকে পুট করবো। এইটা পুট করব কিন্তু আমরা এইটাকে, কারণ আমরা ডিরাইভ ফাইনাল করব, আবার ভেলোসিটির জন্য ডেরিভেশন করব, কিন্তু আমরা ফাইনাল এক্সপ্রেশনটা যেটা রেডিয়াইয়ের মানে ফাইনাল এক্সপ্রেশন পেয়েছিলাম, সেই ফাইনাল এক্সপ্রেশনটাকে অ্যাকচুয়ালি আমরা পুট করব এখানে। পুট করলে আমরা এইখানে এই ভেলোসিটির এই ইকুয়েশনটা আমরা পাবো, মানে ভেলোসিটির ফাইনাল এক্সপ্রেশন, দ্যাট ইজ 2πz² / দেখো এই 2πz² / এখানেও দেখো কতটা মজাটা কি, এখানে দেখো 2π এটা কনস্ট্যান্ট, যদি আমি z বলি সেটা ভেরিয়েবল, e² কনস্ট্যান্ট, n আমার ভেরিয়েবল, আর h আমার কনস্ট্যান্ট। তাহলে ভালো করে লক্ষ্য করো vn যেটা আছে
এই ভি এনটা সাম কনস্ট্যান্ট ভ্যালু মাল্টিপ্লাইড বাই কি এইটা হবে না, কোথায় গেল, জেড বাই এন। দেখো হবে কি হবে না আগে বলো। হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পেরেছো তো? সবাই দেখে নাও। স্যার আরেকটা একটু বলুন। বুঝতে পারোনি? আচ্ছা এই জায়গাটায় আমি না ভুল করে মনে হচ্ছে এইটা এইখানে লিখে ফেলেছি, এইটা 2πz² হবে। এটাকে কেন লিখেছি আমি বুঝতে পারছি না, এটাকে কেন লিখলাম, z² তো হবে না, 2πz²। এইটা যেন ভুল করে লিখো না এখানে, এই অংশটা কেটে দিও। অ্যাকচুয়ালি ফাইনাল এক্সপ্রেশন যেটা নিচে আছে ওটাই 2πz²। যে কনস্ট্যান্ট টার্মগুলো আছে সেই কনস্ট্যান্ট টার্মগুলোকে আমি যদি বসিয়ে দিই তাহলে কোনো একটা ভ্যালু তো আসবে, মাল্টিপ্লাইড বাই জেড বাই এন আসবে না, কারণ জেড বাই এনটা তো ভেরিয়েবল। দেখো আসবে তো? হ্যাঁ আমি এইটুকুই জাস্ট বলছি যে আমার আলটিমেটলি কি আসবে, কিছু একটা কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লাইড বাই জেড বাই এন, এইটাই আসবে। এবং এই যে জিনিসটা আসে এটাই হচ্ছে 2.18 ইন্টু 10⁸ যদি এটা আমরা সেন্টিমিটার পার সেকেন্ডে বার করি, আর যদি আমরা মিটার পার সেকেন্ডে বার করি তাহলে 10⁶ আসবে। এটা হাইড্রোজেনের জন্য বলা হয়েছে। হাইড্রোজেনের জন্য যদি আমরা বলি তাহলে আমার z=1 ধরে নেবো আর n=1 ধরবো, ওই জন্যে 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড আসছে। এখন ফর এক্সাম্পল আমি বললাম মনে করো লিথিয়াম 2+এর জন্য, তাহলে লিথিয়াম 2+এর ক্ষেত্রে n=1 আসবে, কিন্তু জেডটা আসবে 3, তাহলে তখন ওইটা চলে আসবে, মানে 3 ইন্টু 2.18 ইন্টু 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড, অথবা 3 ইন্টু 2.8 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। দেখো বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে কি অবধি? দেখো হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এখানেও একটা হোমওয়ার্ক থাকবে। কি হোমওয়ার্ক স্যার? তাহলে এখানে হোমওয়ার্কটা হচ্ছে এখানেও আমি কনস্ট্যান্ট টার্মগুলো বসাবো। কোন ইউনিটে বসাবো স্যার? সিজিএস ইউনিটে, কিন্তু কখনো এসআই ইউনিট নয়, সিজিএস ইউনিটে বসাবো। এবং সিজিএস ইউনিটে বসানোর পর দেখবো এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি আসছে কি না। 2.18 ইন্টু 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ডে হবে। যদি কেউ মিটার পার সেকেন্ডে বার করতে চায় তাহলে 2.18 ইন্টু 10⁶ আসবে, ওটার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যদি সিজিএস ইউনিটে বসাই তাহলে প্রথমে আমরা যেটা পাবো সেটা সেন্টিমিটার পার সেকেন্ডই পাবো, পরে সেটাকে তুমি কনভার্ট করতে পারো মিটার পার সেকেন্ডে, সেটা আলাদা ব্যাপার। বোঝা গেছে তো এই অবধি? সবার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে চলো, নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এনার্জিটা। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম দেখো, আমরা রেডিয়াস পেয়ে গেছি, আমরা ভেলোসিটি পেয়ে গেছি, এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে এনার্জি। এখন স্যার যদি এনার্জি আমি বার করতে চাই তাহলে এটা তো ইলেকট্রনের টোটাল এনার্জি, তাই না? টোটাল এনার্জি আমি বার করব, তাহলে তার জন্য কি কি লাগবে? আমার কাইনেটিক এনার্জি লাগবে আর পোটেনশিয়াল এনার্জি লাগবে। তাহলে এই দুটোর সামেশন মানেই তো টোটাল এনার্জি, তাই তো? তাহলে কাইনেটিক এনার্জি মানে কি? কাইনেটিক এনার্জি মানে হচ্ছে এর গতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে এর স্থিতিশক্তি। গতিশক্তি আমরা তো নর্মাল জানি যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ mv², এটা আমরা অলরেডি সেই 7-8 থেকে পড়ে আসছি যে কাইনেটিক এনার্জির মানি হচ্ছে হাফ mv²। এখন বোরের যে ফোর্থ পস্টুলেট ছিল সেখান থেকে তো আমরা এইটা পেয়েছি যে mv² ইকুয়াল টু হচ্ছে z²/r। কেন? কারণ ওখানে আমার যেটা ছিল সেটা হচ্ছে z²/r², মানে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন ইকুয়ালস টু ছিল আমার কি কেন্দ্রাতিক বল, মানে mv²/r। তাহলে এইখান থেকে দেখো আমরা এটাই পাবো, mv² ইকুয়াল টু z²/r, এটা পাবো তো? দেখো হবে তো? এটা পাবো? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো কাইনেটিক এনার্জি পেয়ে যাচ্ছি। কেন? কারণ কাইনেটিক এনার্জি মানে কি? কাইনেটিক এনার্জি মানে আমার হাফ mv², আর হাফ mv² ইকুয়াল টু কী হবে তাহলে? ze²/2r। দেখো আমরা এখান থেকে কাইনেটিক এনার্জিটা পেয়ে গেলাম। কিন্তু স্যার আমার তো এখানে আর আছে। হ্যাঁ আর আছে, থাক না, আমরা লাস্টে গিয়ে আরটাকে সাবস্টিটিউট করবো, এখন রেখে দিই না, কারণ আমার শুধুমাত্র আরটা আছে, আরের যে এক্সপ্রেশন আছে পরে গিয়ে বসিয়ে দেবো, অসুবিধা নেই। আপাতত z²/2r এইটুকু তো বুঝতে পেরে গেলাম, ব্যাস হয়ে গেল। এবার যেটা আমরা বার করছি দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে স্থিতিশক্তি। স্যার আপনি তো ডিরেক্টলি লিখে দিয়েছেন পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু -z²/r, তাহলে কি এটা মুখস্থ করবো? কাইনেটিক এনার্জি তো আমরা ডিরাইভ করে বার করলাম, পোটেনশিয়াল এনার্জি কি তাহলে আমাদের মুখস্থ করতে হবে? না স্যার, মুখস্থ করার কিছু নেই। কিন্তু এখানে যেটা আছে এখানে ইন্টিগ্রেশন আছে। এখন তো তোমরা ম্যাথে ইন্টিগ্রেশন পড়োনি, ইন্টিগ্রেশন কি করেছো তোমরা? জানো কি ইন্টিগ্রেশন? জানো না।
এই জন্যেই অ্যাকচুয়ালি আমি এটা লিখেছি। অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জিটা আমরা কী করে পাই সেইটা একটু আমি বলে দিই। এরপরে যখন ইন্টিগ্রেশনটা তোমরা মানে যখন শিখে নেবে ম্যাথে ইন্টিগ্রেশন, তখন দেখবে এটাকে ক্যালকুলেট করতে পারবে। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি। দেখো, নর্মালি স্থিতিশক্তি মানে কি, জিনিসটা মানে কি, একটা পার্টিকুলার মনে করো ইলেকট্রন, এইটা যদি মনে করো নিউক্লিয়াস হয়, স্থিতিশক্তি মানে কি, ইলেকট্রনটা এই জায়গায় আছে আর এই নিজের এই জায়গাতে ওর এনার্জি কতটা, এটাকে আমি কি করে বার করি। ইলেকট্রনটা মনে করো ইনফাইনাইট ডিস্টেন্সে ছিল, এটা হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আমি ইলেকট্রনটা এই ডিস্টেন্সে নিয়ে আসছি। কোন ডিস্টেন্সে নিয়ে আসছি? আর ডিস্টেন্সে, মানে নিউক্লিয়াস থেকে আমি আর ডিস্টেন্সে নিয়ে আসছি, এটা হচ্ছে আমার আর ডিস্টেন্স। তার জন্যে আমার যতটা এনার্জি লাগছে সেটাই হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। আবার একবার বলে দিই, ইলেকট্রনটা আমার কোথায় আছে? ইলেকট্রনটা আছে আমার ইনফাইনাইট ডিস্টেন্সে। সেখান থেকে আমি একটা অ্যাটমের মাঝখানে, একটা অ্যাটমে আর ডিস্টেন্সে নিয়ে আসছি। তার জন্য যতটা এনার্জি আমাকে প্রোভাইড করতে হয়েছে, দ্যাট ইজ নোন অ্যাজ ইটস পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি স্যার বার করবো কী করে? একদম সোজা জিনিস, কিচ্ছু নেই। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু আমি কি করে বার করব? দেখো, প্রথমত হচ্ছে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশান, এটা কত? এটা হচ্ছে ZE²/R², এটা তো স্যার আমি জানি। এবারে ইলেকট্রনটাকে তাহলে কোথা থেকে কোথায় নিয়ে আসা হচ্ছে? ইলেকট্রনটাকে নিয়ে আসা হচ্ছে R = ডিস্টেন্স থেকে R = 0 ডিস্টেন্সে, উইথ রেসপেক্ট টু কী হবে তাহলে? DR। এইটা যদি আমরা বার করি তারই ভ্যালুটা আসবে -ZE²/R। কিন্তু তাহলে এইটা স্যার আমি এখন কি করে করব? এখন একটু তোমায় মনে রাখতেই হবে, কিছু করার নেই, কারণ তুমি এখনও পর্যন্ত ইন্টিগ্রেশনটা শেখোনি। ওই জন্যে আমি এখানে ডিরেক্টলি পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু দেখিয়ে দিয়েছিলাম -ZE²/R। কিন্তু কনসেপচুয়ালি তাহলে কী হচ্ছে? কনসেপচুয়ালি হচ্ছে ইলেকট্রন যেটা মনে করো অ্যাটমের মধ্যে নেই, ধরেই নাও অ্যাটমে নেই, তার মানে কি ইলেকট্রনটা ইনফাইনাইট ডিস্টেন্সে আছে। সেখান থেকে তাহলে মনে করো আমি যদি অ্যাটমে নিয়ে আসি, তার জন্য যতটা এনার্জি তার লাগছে সেটাই হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কি, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আমি R = 0 লিখে ফেলেছি, এটা R = R হবে, হ্যাঁ, R = R ডিস্টেন্সে আমি নিয়ে আসছি, তার জন্য যতটা এনার্জি আমার লাগছে সেটা হয়ে যাচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি। এটাকে যদি আমি ইন্টিগ্রেশনটা শিখি তখন আমরা দেখবো এখান থেকে পাচ্ছি -ZE²/R। এটা সহজ, ইন্টিগ্রেশন একদম সোজা, কিচ্ছু নেই এটাতে, বাট এটা শিখলে তখন আমি বুঝতে পেরে যাব। তাহলে দেখো, আমি পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কী পেয়েছিলাম? কাইনেটিক এনার্জির ভ্যালু কী পেয়েছিলাম? ZE²/2R। আচ্ছা স্যার, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কী পেয়ে গেছি? কোথায় গেল? -ZE²/R। তাহলে স্যার টোটাল এনার্জিটা কত পাবো? টোটাল এনার্জি মানে হচ্ছে আমি দুটো এনার্জিকে যোগ করে দেবো, তার মানে আমার টোটাল এনার্জি দেখো আমার চলে আসছে -ZE²/2R। দেখো বুঝতে পেরেছো কিনা? টোটাল এনার্জি আমার এসছে -ZE²/2R। দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা আগে? মোট শক্তি বলতে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জিটা যোগ করে? হ্যাঁ, জাস্ট কাইনেটিক এনার্জি আমরা বার করছি, পোটেনশিয়াল এনার্জি বার করছি, দুটোকে যোগ করে দিয়েছি। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে কি আগে দেখো? এই সৈকত ইছারের কি হলো? নেট ফেট চলে গেছে নাকি? না আছে এখানে, আমি ওর সাথেই আছি, ওই জন্য স্যার আমি হয়ে গেছি, আমার নেটওয়ার্ক একটু গন্ডগোল হচ্ছে ওই জন্য। ও আচ্ছা, এক জায়গাতে এগোছো, আমি তাই বললাম কি হলো, সে ছিল আবার দুম করে আউট হয়ে গেল। ঠিক আছে, অসুবিধা নেই, না আছে, আমি ওর সাথে আছি। ঠিক আছে। তাহলে = -ZE²/, এটা টোটাল এনার্জি। এই অবধি সবাই বুঝতে পেরেছো তো? দেখো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, কোথাও যদি অসুবিধা হয়, শক্ত মনে হয়, সেটা কিন্তু বলবে। আমি চেষ্টা করি অলওয়েজ জিনিসগুলোকে একদম সিম্পলিফাই করার, একদম সোজাভাবে পড়ার চেষ্টা করবে, কনসেপ্ট অ্যাপ্লাই করবে, মুখস্থ কম করতে হবে। যদি ওই সেই গাঁতিয়ে মুখস্থ করতে যাও তাহলে দেখবে খুব কষ্ট, তাহলে 11-12 পাগল হয়ে যাবে, কারণ এত মোটা বই যদি আমি সব মুখস্থ করতে যাই পেরে উঠবো না। তাই কনসেপ্ট অ্যাপ্লাই করব, মুখস্থ কম করব, তাহলে দেখবে জিনিসগুলো অনেক সোজাভাবে থাকবে। তাহলে এবার আমরা কি বললাম? আর তো ওখানে ভেরিয়েবল ছিল, এইবারে আমি আর এর মানটাকে পুট করে দেবো, আর আমার কিছু রইল না। এবার যদি আমি আর এর মানটাকে পুট করে দিই, দেখো আমার এনার্জির ফাইনাল এক্সপ্রেশন চলে এসছে। এনার্জির ফাইনাল এক্সপ্রেশন কী কী এসছে? -2π² mz²e⁴ / n²a²। দিস উইল বি দ্য ফাইনাল এক্সপ্রেশন যদি আমি আর এর মানটাকে বসিয়ে দিই, মানে আর এন এর মান।
RN এর মান কোথা থেকে বসাবো স্যার? ওই যে প্রথমে আমরা পেয়েছিলাম না, ডেরিভেশন করে ফাইনাল এক্সপ্রেশন তো পেয়েছিলাম RN এর, ওই RN এর এক্সপ্রেশনটা আবার এখানে বসিয়ে দেবো, তাহলে আমরা এনার্জির এক্সপ্রেশন পেয়ে যাব। ঠিক একই রকমভাবে যেরকম আমরা মনে করো ওই এতে পড়ছিলাম, মানে রেডিয়াইয়ের ফাইনাল এক্সপ্রেশন থেকে ওটাকে ডেরিভেশন করেছি, ভেলোসিটির ফাইনাল এক্সপ্রেশনটাকে ফার্দার ওটাকে শর্ট আউট করে ডেরিভেশন করেছি, এখানেও এটাকে শর্ট ফর্মুলাতে কনভার্ট করতে পারি। কী করে স্যার শর্ট ফর্মুলাতে কনভার্ট করব? ওই একই লজিক, 2 পাই স্কোয়ার কনস্ট্যান্ট, এম হচ্ছে কনস্ট্যান্ট, জেড হচ্ছে আমার ভেরিয়েবল, e⁴ এটা কনস্ট্যান্ট টার্ম হয়ে যাবে, এন স্কোয়ারটা কী হবে আমার ভেরিয়েবল হবে, আর এই স্কোয়ারটা কী হবে আমার কনস্ট্যান্ট টার্ম হয়ে যাবে। তাহলে এখানে কি ভেরিয়েবল আছে? এখানে দুটো ভেরিয়েবল আছে। কিন্তু স্যার এইখানে কি আমি এসআই ইউনিট পুট করতে পারবো? না স্যার, এখানেও আমাকে কি পুট করতে হবে? সিজিএস ইউনিট পুট করতে হবে। তাহলে স্যার ঠিক আছে, সিজিএস ইউনিট তো আমি পুট করলাম, অসুবিধা নেই, কিন্তু সিজিএস ইউনিট পুট করার পরে আমি এই এক্সপ্রেশনটাই কী করে আসবো? কারণ স্যার আপনি তো যেটা দেখিয়েছেন সেটা তো ইলেকট্রন ভোল্টে দেখিয়েছেন। আচ্ছা, এটার ইউনিটটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম হবে, হ্যাঁ, পার অ্যাটমটা আমি লিখতে ভুলে গেছিলাম, এটা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম হয়। তাহলে স্যার আপনি তো যেটা দেখিয়েছেন সেটা ইলেকট্রন ভোল্টে দেখিয়েছেন, এটা কি করে আসছে? তাহলে আলটিমেটলি আমার যে এনার্জির এক্সপ্রেশনটা আসবে সেটা কি আসবে? এটা হাইড্রোজেনের জন্য আলটিমেটলি বা ফাইনাল যে এক্সপ্রেশনটা আসবে সেটা আসবে -13.6 ইন্টু ভেরিয়েবল কী কী আছে, z²/n² ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, এটা আসবে -13.6 ইন্টু z²/n² ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। আগে দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা, তারপরে আমি পরেরটা বলছি তোমাদের। আগে দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা, হয়েছে? এই অবধি কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এবার যেটা বলছিলাম যে স্যার আমি তো এখানে সিজিএস ইউনিটে বার করছি, তাই না? আচ্ছা, অ্যারোটা এখানে দিয়ে দিই, দাঁড়াও। আমি তো স্যার এখানে সিজিএস ইউনিটে বার করছি, তাহলে সিজিএস ইউনিট থেকে ইলেকট্রন ভোল্ট কোথা থেকে পাবো স্যার? আপনি তো বললেন যে সিজিএস ইউনিটে এনার্জিটা তো আমার ওই আর্গে আসবে, আর যদি এসআই হতো জুলে আসবে, তাহলে স্যার ইলেকট্রন ভোল্ট কোথা থেকে এলো? আচ্ছা, প্রথমত যদি আমি সিজিএস ইউনিটে বসাই, 1 মিনিট হোল্ড করবে, একটা ফোন এসছে, দূর কাস্টমার কেয়ার। হ্যাঁ, যেটা বলছিলাম, যদি আমি হ্যাঁ বলো বলো। না না, ফোন এসেছিল ওই জন্য আমি কথা বলতে পারিনি। যদি আমি সিজিএস ইউনিটে মনে করো এটাকে বসাই, তাহলে স্যার আমার কিসে আসবে? তাহলে তো ইলেকট্রন ভোল্টে আসবে না স্যার। একদম পারফেক্ট, আমি সব সিজিএস ইউনিটে যদি বসাই তাহলে অ্যাকচুয়ালি আমার যেটা এনার্জির ইকুয়েশন আসবে, আমার যেটা এনার্জির এক্সপ্রেশন আসবে, সেটা আসবে অ্যাকচুয়ালি আর্গ পার অ্যাটমে। বোঝা গেছে? আমার যেটা আসবে সেটা হচ্ছে আর্গ পার অ্যাটমে। তাহলে স্যার কী আসবে? আর্গ পার অ্যাটমে যেটা আসবে সেটা হচ্ছে 2.18 ইন্টু 10⁻⁻11 ইন্টু z²/n² আর্গ পার অ্যাটম। এটা আসবে আর্গ পার অ্যাটম। হলো? এটা কিসে আসছে? আর্গে, এটা সিজিএস ইউনিটে এলো। এইবারে এইটাকে যদি আমরা মনে করো জুলে কনভার্ট করি তাহলে কিসে আসবে? 2.18 ইন্টু 10⁻⁻ কী হবে? 18 হবে, তাই তো? এক জুলের সাথে আর্গের সম্পর্ক কী ছিল বলো? জুলের সাথে আর্গের সম্পর্ক কি? 1 জুল সমান 10⁷ আর। ব্যাস, তাই তো করেছি। দেখো এইটা আসবে তো, আগে দেখো। ইয়েস স্যার। আসবে। তাহলে এইটা বোঝা গেছে তো আমরা কি করে বার করলাম? আচ্ছা, এখান থেকে ইলেকট্রন ভোল্ট আমরা পাবো। এখান থেকে ইলেকট্রন ভোল্ট কি করে পাচ্ছি? 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু হচ্ছে 1.602 ইন্টু 1.602 ইন্টু 10⁻19 জুল। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু হচ্ছে 1.602 ইন্টু 10⁻19 জুল। তাহলে এইখান থেকে আমি ইলেকট্রন ভোল্টে পাচ্ছি। বোঝা গেছে তো জিনিসটা? ডিরেক্টলি সিজিএসে তো ইলেকট্রন ভোল্ট পাবো না, প্রথমেই তুমি সিজিএসে বার করবে, এটাও হোমওয়ার্ক রইল, একই জিনিস। প্রথমেই তুমি সিজিএসে বার করবে, সিজিএসে বার করলে কী আসবে? 2.18 ইন্টু 10⁻11 ইন্টু z²/n² আর্ক পার অ্যাটম আসবে। এটাকে জুলে করলে 10⁻18 আসবে। এবারে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.602 ইন্টু 10⁻19 জুল। এটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি ইলেকট্রন ভোল্টে পাবো -13.6 ইন্টু z²/n² ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা?
এই অবধি আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো যদি আমি ফর হাইড্রোজেন বলি, এখন ফর হাইড্রোজেন, তাহলে ফর হাইড্রোজেনে কি করব, এনটা এখন আমার মনে করো যেটা আমার যে কক্ষ দিল আলাদা ব্যাপার, সেটা 1 নম্বর কক্ষ, 2 নম্বর কক্ষ, 3 নম্বর কক্ষ, যা দেয় দিক, জেডটা তো আমার 1ই হবে, তাহলে -13.6/n² ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। আর যদি বলে দেয় যে প্রথম কক্ষের জন্য, তাহলে -13.6 ইলেকট্রন ভোল্ট আসবে, ব্যাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি পেলাম দেখো, যে জিনিসগুলো আমাকে তাহলে মনে রাখতে হবে সেটা কি, তাহলে আর এনটা পেয়েছি আমরা, দিস ইজ দ্য ডিরাইভড এক্সপ্রেশন, আর এন ইকুয়ালস টু আমরা কি পেয়েছি, A0 ইন্টু বা A0 মাল্টিপ্লাইড বাই n²/z অ্যাংস্ট্রম, যেখানে A0টা কি, যেখানে A0টা হচ্ছে 0.529, এই ভ্যালুটা আমরা পেয়েছি, তাই তো। Vn বা ভেলোসিটি অফ nth স্টেট আমরা কি পেয়েছি, 2.18 ইন্টু 10⁶ মাল্টিপ্লাইড বাই z/n, এটা মিটার পার সেকেন্ডে, আর যদি তুমি 10⁸ করো তাহলে সেটা হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ডে। আর লাস্ট এক্সপ্রেশন পেয়েছি আমরা এটা, দ্যাট ইজ এনার্জি ইকুয়ালস টু অ্যাট এ পার্টিকুলার স্টেট দ্যাট উইল বি -13.6 মাল্টিপ্লাইড বাই z²/n² ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। তাহলে এই হচ্ছে আমাদের তিনখানা ওভারঅল দেখো এক্সপ্রেশন। আমাদের এই তিনটে এক্সপ্রেশনই অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, বাট শুধু যদি মুখস্থ করি দ্যাটস ডিফারেন্ট, আর যদি তুমি কনসেপচুয়ালি পড়তে পারো তাহলে দেখবে মুখস্থ করাটা একদম ইজি, কিছুই নয়। আমরা এই জন্য ডেরিভেশন করেছি, ডেরিভেশনের পরে এই তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে ফর ম্যাথামেটিক্যাল অর অ্যাপ্লিকেশন বেসড পারপাস। দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে? চিরশ্রী ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, নোট ডাউন করেছো তিনটে? না। আচ্ছা ঠিক আছে, যদি পারো নোট ডাউন করে নাও, আমি একটুখানি ওয়েট করছি। এই তিনটে নোট ডাউন করো, কারণ এই তিনটে ইম্পর্টেন্ট। এই তিনটাকে নোট ডাউন করে নাও, তারপরে বলছি। হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এইবারে দেখো সব জিনিস নর্মাল ছিল। নর্মাল মানে কি, রেডিয়াইটা নর্মাল আছে, ভেলোসিটির এক্সপ্রেশন নর্মাল, বাট এনার্জির এক্সপ্রেশনটা কি একটুখানি সেই খুঁত মনে হচ্ছে না? দুম করে এনার্জির এক্সপ্রেশনে একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে একটা নেগেটিভ সাইন এসছে, ঠিক করে লক্ষ্য করো, একটা নেগেটিভ সাইন এসছে। স্যার নেগেটিভ সাইন করতে গেলো, আচ্ছা এইটার আগে একটুখানি আমি আগের জায়গায় ফিরে যাই, একটা জিনিস মনে পড়েছে বলবো বলে একটুখানি ফিরে যাচ্ছি এই জায়গাটায়। সেটা হচ্ছে যখন আমার টোটাল এনার্জি এটা আছে, তাহলে একটা জিনিস এখানে মনে রাখবে, যদি কোশ্চেন মনে করে শক্ত আসে তাহলে এরকমও কোশ্চেন আসতে পারে। সেটা কি, সেটা হচ্ছে অলওয়েজ আমার কিন্তু কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দেওয়া থাকলেই যে আমি টোটাল এনার্জি বার করতে পারবো তা কিন্তু নয়। ঠিক করে লক্ষ্য করো জিনিসটা কী এসছে, টোটাল এনার্জি এর এক্সপ্রেশনটা কী এসছে, -ZE²/2R এটা এসছে। কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু আমার কী ছিল দেখো, এখানে কী ছিল, ZE²/2R এটা ছিল। আর পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু আমার কী এসছে, -ZE²/R। তাহলে স্যার টোটাল এনার্জি জানার জন্য অলওয়েজ যে পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি দুটোই আমাকে প্রোভাইড করতে হবে তার মানে নেই স্যার। কেন? কারণ দেখো টোটাল এনার্জি ইকুয়ালস টু, আমরা কি এটা লিখতে পারি যে হাফ ইন্টু পোটেনশিয়াল এনার্জি, দেখো তো অ্যাজ পার এক্সপ্রেশন টোটাল এনার্জি ইকুয়ালস টু হাফ ইন্টু পোটেনশিয়াল এনার্জি, আর ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কাইনেটিক এনার্জি। দেখো তো লিখতে পারি কি না, লিখতে পারি কি? এটা লিখতে পারি কি দেখো, বুঝতে না পারলে বলো। বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছো তো? আমাকে যদি শুধু পোটেনশিয়াল এনার্জি বলে দেয় তাহলেও কিন্তু আমি টোটাল এনার্জি বার করতে পারবো,
আর শুধু যদি কাইনেটিক এনার্জি বলে দেয় তাহলেও কিন্তু আমি টোটাল এনার্জি বার করে দিতে পারবো। কেন? কারণ এর মধ্যে একটা রিলেশন আছে, দিস আর দ্য রিলেশনস। কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হচ্ছে জেড স্কোয়ার বাই 2r, টোটাল এনার্জি হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 2r এসছে, আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই আর এসছে। তাহলে আমার যে কোনো একটা এনার্জিও যদি বলে দেয় আমি কিন্তু টোটাল এনার্জি বার করতে পারবো। অনেকের মনে হবে যে স্যার পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি সামেশনই তো টোটাল এনার্জি, তাহলে আমি দুটো না বলে দিলে আমি কী করে বার করবো? দুটো না বলে দিলেও আমরা বার করতে পারি অ্যাজ পার দ্য জেনারেল ফর্মুলা, কারণ আমাদের রেশিওটা আমরা বুঝতে পারবো, বা যে ইন্টার যে রিলেশনগুলো আছে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে টোটাল এনার্জির সাথে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির রিলেশন, ওখান থেকেই আমরা ডিরেক্টলি বার করে দিতে পারি। এইবার যেটা বলছিলাম যে এইখানে দেখো একটা খটকা লাগতে পারে যে রেডিয়াই আর ভেলোসিটি দোজ আর কমপ্লিটলি ওকে, কারণ একদম নর্মাল যেরকম এক্সপ্রেশন আসা উচিত সেই রকম নর্মাল এক্সপ্রেশন আসছে, কিন্তু এনার্জিটার ক্ষেত্রে স্যার একটা নেগেটিভ সাইন চলে এসছে, তাই না? দুম করে দেখো একটা নেগেটিভ সাইন চলে এসছে এনার্জির ক্ষেত্রে। এই নেগেটিভ সাইনটা কোত্থেকে এলো হঠাৎ? কিছু বলছো? এই নেগেটিভ সাইনটা কোথা থেকে চলে এলো এনার্জির এক্সপ্রেশনে? এই নেগেটিভ সাইনটা কোথা থেকে এলো তোমাদের কি মনে হয়? কি মনে হয় বলো দেখি। বুঝতে পারছো না? ঠিক আছে, তাহলে আমরা একটু নিয়ে আগের এনার্জির এক্সপ্রেশনটাতেই ফিরে যাই। মেন এক্সপ্রেশনটা দেখবে, ঠিক আছে? মেন এক্সপ্রেশন, সরি, এই যে মেন এক্সপ্রেশনটা দেখবে, এইটাকে লক্ষ্য করবে যেটা বলছি। এই মেন এক্সপ্রেশনটাতে ধরো এখন ইলেকট্রনটা ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, ইনফাইনাইট ডিস্টেন্সে, তাহলে এনার্জি কত হবে? ধরে নাও ইলেকট্রনটা ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, তাহলে এনার্জি কত হবে? বলো। ইনফাইনাইট ডিস্টেন্সে যদি থাকে তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এই যে এন এর ভ্যালুটা মানে কে কক্ষপথ, এল, এম, এন এরকমভাবে তো যাচ্ছে, তাহলে ইনফাইনাইট ডিস্টেন্স মানে স্মল এন এর ভ্যালুটা কী হবে? ইনফিনিটি হবে না? তাই হবে তো, দেখো হবে তো। হ্যাঁ, তাহলে অ্যাট ইনফাইনাইট ডিস্টেন্সে এনার্জি কত হবে? এনার্জিও ইনফিনিটি হবে তো। এই কি করে হলো? ইনফিনিটি স্কোয়ারটা তো নিচে আছে, এন স্কোয়ারটা তো নিচে আছে, তাহলে এনার্জিটা কত হবে? বুঝতে পারছো না? এন স্কোয়ারটা কোথায় আছে? এন স্কোয়ারটাকে লক্ষ্য করো, এন স্কোয়ারটা তো নিচে আছে, তাহলে এন এর ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি স্কোয়ার, তাহলে কি হবে? 0 হবে তো। তোমার মনে করো ওপরটা 1 হোক 2 হোক যাই হোক, ডিভাইডেড বাই একটা ইনফিনিটি স্কোয়ার, তাহলে কি হবে? টেন্স টু 0, ভ্যালুটা 0-র কাছাকাছি হবে, তাই হবে তো। দেখো হুম, বুঝতে পেরেছো তো? তাহলে এবার লক্ষ্য করো, এইবার জিনিসটা বোঝার চেষ্টা করো কেন নেগেটিভ সাইন আসছে। তাহলে অ্যাট ইনফাইনাইট ডিস্টেন্স, এটা বোঝার চেষ্টা করো, অ্যাট ইনফাইনাইট ডিস্টেন্স এন টেন্স টু ইনফিনিটি, অতএব ইএনটা কী হবে? টেন্স টু 0, এনার্জি হবে টেন্স টু 0। আর এইবারে এইটা বোঝার পরে বোরসের পস্টুলেটটা ভাবার চেষ্টা করো। বোরসের থার্ড পস্টুলেট কী ছিল? হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেট যখন আসবে এনার্জি অ্যাবজর্ব করবে না রিলিজ করবে? হায়ার থেকে লোয়ার কি হবে? রিলিজ করবে। রিলিজ করবে। তাহলে ইনফাইনাইট ডিস্টেন্সে এনার্জি 0, তাহলে লোয়ার এনার্জি স্টেটে এনার্জিটা এখন পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে? নেগেটিভ। এবার বুঝতে পেরেছো কেন নেগেটিভ এনার্জি সাইন? কারণ ইনফাইনাইট ডিস্টেন্সে হচ্ছে এনার্জি 0, তাই যত নিউক্লিয়াসের কাছে আসবে ও তো তত এনার্জি রিলিজ করতে থাকবে, এটাই তো বোরসের পস্টুলেট ছিল। তাহলে যত এনার্জি রিলিজ করবে তত এনার্জির ভ্যালু কী হচ্ছে? কমতে থাকছে অ্যাকচুয়ালি, তার মানে নেগেটিভ সাইন আসবে। তাহলে এই কারণে হচ্ছে অ্যাকচুয়ালি এনার্জির যে ইকুয়েশান তাতে
নেগেটিভ সাইনটা আসে। এইটাকে আমি আলাদাভাবে দেখিয়েওছি, এই যে। আচ্ছা, এটা রিডবার্গ কনস্ট্যান্ট, এটা পরে পড়বো, আগে এনার্জিটা পড়ে নিই তারপরে পড়বো। 1 মিনিট, ওটা দেখিয়েছিলাম তো, রাখিনি এটা। হ্যাঁ, এই যে নেগেটিভ সাইন কেন আছে দেখো তাহলে। নেগেটিভ সাইন তাহলে থাকার যে সিগনিফিকেন্স সেটা কি? নেগেটিভ সাইন থাকার সিগনিফিকেন্স হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে আবদ্ধ অবস্থায় আছে সেটা নির্দেশ করছে। কেন? তার মানে এটা বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি ও মানে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে যখন নিউক্লিয়াসের কাছে এসছে কিছু শক্তি রিলিজ করে দিয়েছে, মানে শক্তি অ্যাকচুয়ালি রিলিজ করেছে, অ্যাবজর্ব করেনি, এটা বোঝাচ্ছে। সেকেন্ড কি, অসীম দূরত্বে শক্তিকে শূন্য ধরা হচ্ছে। কেন? কারণ আমি এনটা যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে ইএনটা হয়ে যাবে টেন্স টু 0। থার্ড খুব সুন্দর জিনিস, সেটা কি, যদি ইলেকট্রনটাকে তার মানে ওখান থেকে বার করতে হয় তাহলে এনার্জি তার মানে দিতে হবে। কেন? কারণ এনার্জি রিলিজ করে তো ওইখানে ঢুকছে, তাহলে এখন যদি ইলেকট্রনটাকে ওখান থেকে বার করতে হয় তাহলে আমাকে এনার্জি দিতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো আয়োনাইজেশন এনার্জি। এই আয়োনাইজেশন এনার্জি অ্যাকচুয়ালি আমরা কি করে বার করব? আইই মানে কি? আয়োনাইজেশন এনার্জি, এই যে আয়নীকরণ শক্তি মানে হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, এটাকে বলি আমরা আইই। এই আইই ইকুয়ালস টু আমরা কি করে বার করব? আইই ইকুয়ালস টু মানে কি? মানে হচ্ছে, দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো, মানে কি, ইলেকট্রনটাকে যে জায়গায় আছে সেই জায়গা থেকে আমরা বার করে দিচ্ছি। বার করে দিচ্ছি মানে ইলেকট্রনটা কোথায় চলে যাচ্ছে? ইলেকট্রনটা ইনফাইনাইট ডিস্টেন্সে আবার ফিরে যাচ্ছে। তাহলে আমার অ্যাকচুয়ালি আয়োনাইজেশন এনার্জি মানে কি হবে? দুটো স্টেটের এনার্জি ডিফারেন্স, মানে কি হবে? ই ইনফিনিটি মাইনাস হচ্ছে ই গ্রাউন্ড স্টেট, যে স্টেটে ও ছিল। ই ইনফিনিটি মানে যে স্টেটে ও চলে যাচ্ছে, কারণ ইলেকট্রনটাকে তো আমি আবার ওখান থেকে বার করে নিচ্ছি। জিনিসটা বোঝার চেষ্টা করো, আয়নীকরণ শক্তি মানে আমি ইলেকট্রনটাকে কি করছি? অসীম দূরত্বে নিয়ে যাচ্ছি। তাহলে ইলেকট্রনটা যেখানে ছিল সেখান থেকে অসীম দূরত্বে নিয়ে যাচ্ছি, তাহলে দুটো স্টেটের মধ্যে এনার্জি ডিফারেন্স মানে হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। কোন দুটো স্টেট হবে? ইনফিনিটি ডিস্টেন্সে নিয়ে যাচ্ছি, তাই ইনফিনিটি এনার্জি স্টেট মাইনাস যে স্টেটে ও এক্সিস্ট করছিল মানে গ্রাউন্ড স্টেট। আর ইনফিনিটি স্টেটের এনার্জি কি? 0, এটা হচ্ছে মাইনাস। আর গ্রাউন্ড স্টেটের এনার্জিটা কি হবে? -13.6 ইন্টু Z²/n² ইলেকট্রন ভোল্ট, এটাই ছিল। তার মানে আয়োনাইজেশন এনার্জির ভ্যালু অলওয়েজ হবে +13.6 ইন্টু Z²/n² ইলেকট্রন ভোল্ট। দেখো বুঝতে পেরেছো কিনা? অলওয়েজ হবে আয়োনাইজেশন এনার্জির ভ্যালু +13.6 ইন্টু Z²/n² ইলেকট্রন ভোল্ট। আর এটাই বোঝাচ্ছে তার মানে আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি আমাকে তার মানে দিতে হচ্ছে। ওই ইলেকট্রনটাকে ওই পার্টিকুলার এনার্জি স্টেট থেকে যদি আমাকে মুক্ত করতে হয়, যদি অসীম দূরত্বে নিয়ে যেতে হয়, তার মানে আমাকে এনার্জি দিতে হচ্ছে, কারণ এখানে প্লাস সাইন চলে এসছে। আর এনার্জি, নর্মাল এনার্জির ইকুয়েশনে নেগেটিভ কেন ছিল? কারণ ইনফিনিটি থেকে যত ভেতরের দিকে ঢুকছে ও এনার্জি রিলিজ করছে। ওই নেগেটিভ এনার্জি মানে হচ্ছে এনার্জি রিলিজ করছে ও। দেখো এই অবধি বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, লাস্টেরটা দেখো, যেটা বলেছিলাম যে বোরস পস্টুলেটও আমরা এখান থেকে বুঝতে পেরে যাব। তাহলে যত এনের ভ্যালুটা কম হবে তত কি হবে? শক্তির মান বাড়ছে না কমছে? তত শক্তিটা বেশি পরিমাণে ঋণাত্মক হবে, তাই তো হবে। কারণ যত হায়ার স্টেটে যাচ্ছে তত ওটা কি হচ্ছে? ক্লোজ টু 0, 0-র দিকে যাচ্ছে। আর যত লোয়ার স্টেজের দিকে এগোবে তত কি হবে? তত নেগেটিভ ভ্যালুটা বাড়তে থাকবে। দেখো ক্লিয়ার হয়েছে? এই জন্যে লোয়ার স্টেজে কি হচ্ছে? এনার্জির ভ্যালু কম, আর হায়ার স্টেজে হচ্ছে এনার্জির ভ্যালু বেশি। তাই লোয়ার টু হায়ার যখনই যাবে এনার্জি অ্যাবজর্ব হবে, হায়ার টু লোয়ার যখন নামবে তখন এনার্জি কী করছে? ও রিলিজ করছে। কারণ এনের ভ্যালু যত আমি বাড়াবো তত এনার্জি কী হচ্ছে? টেন্স টু 0। আর এনের ভ্যালু কমালে ওটা নেগেটিভ হচ্ছে। তার মানে যত লোয়ারে আসবে তত কি হচ্ছে? বেশি পরিমাণে ঋণাত্মক হবে। আর এনের ভ্যালু যত আমি বাড়িয়ে দিচ্ছি তত তো 0-র দিকে চলে যাচ্ছে, মানে পজিটিভের দিকে চলে যাচ্ছে। তার মানে লোয়ার স্টেজগুলোয় এনার্জি কম আর হায়ার স্টেজগুলোয় এনার্জি বেশি। ক্লিয়ার হয়েছে তো? এইটা দেখো, বোঝা গেছে? হ্যাঁ। ব্যাস,
সংক্ষেপে যদি আমি বলি, সিম্পল লজিক, নেগেটিভ সাইনটা কাকে নির্দেশ করছে? ইলেকট্রনটি নিউক্লিয়াসের আকর্ষণে আবদ্ধ অবস্থায় আছে, কারণ ও এনার্জি রিলিজ করতে 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 অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের দিকে এসছে, তার মানে ও নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকটিভ ফোর্সে আছে, একটা অ্যাট্রাকশান আছে, কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশান। আর তাকে তার মানে যদি মুক্ত করতে হয় তার জন্য কী হবে? শক্তি প্রয়োজন হবে, দ্যাট ইজ নোন অ্যাজ আয়োনাইজেশন এনার্জি অথবা আয়নীকরণ শক্তি। ওই ইলেকট্রনটাকে এখন যদি আমাকে বার করতে হয় তার জন্য আমাকে আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি প্রদান করতে হবে। এটাই হচ্ছে আমার আলটিমেটলি এনার্জির যে নেগেটিভ সাইন তার জাস্টিফিকেশান অথবা বলতে পারো তার সিগনিফিকেন্স। এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা আগে বল। এই অবধি ক্লিয়ার হলে আমি দু একটা দেখছি যদি কোশ্চেন করানো যায় একটু করাবো। এই অবধি ক্লিয়ার হয়েছে? হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমি কয়েকটা কোশ্চেন একটু করাবো। রিড বা কনস্ট্যান্ট ফাংশন এগুলো পরে হবে, যে অবধি আমি করিয়েছি সেই অবধি আপাতত দেখছি, তার রেসপেক্টে কিছু কোশ্চেন যদি করানো যায়। আচ্ছা, কোশ্চেনটা বলেছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তিমাত্রা -2.17 ইন্টু 10⁻⁻18 জুল পার অ্যাটম। এটা প্রথম কক্ষের শক্তিমাত্রা বলে দিয়েছে হাইড্রোজেন অ্যাটমের। হলে পঞ্চম কক্ষের শক্তিমাত্রা কত হবে? পঞ্চম কক্ষের শক্তিমাত্রা কত হবে? দেখো পারো কিনা। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তিমাত্রা এটা বলে দিয়েছে, বলছে পঞ্চম কক্ষের শক্তিমাত্রা কত হবে? বলো। আচ্ছা, এইটা যেখানে আমরা তিনখানা এই সারসংক্ষেপে যে তিনটে লিখেছিলাম ওর সাথে আরও তিনটে ইকুয়েশান লিখে দিই, তাতে আরেকটুখানি তোমাদের সুবিধা হয়ে যাবে। সেটা যদি হাইড্রোজেনের জন্য এরকম বলে তাহলে আমরা সহজেই কিন্তু এটা বার করতে পারি, যদি হাইড্রোজেনের জন্য শুধু বলে দেয়। ফর হাইড্রোজেন তাহলে কী হচ্ছে? VN মানে কোনো একটা পার্টিকুলার কক্ষের জন্য আমি যদি বলি তাহলে কী হবে বলো তো? V1 × 1/n। সিম্পল। কেন এটা করছি? এটা ভি এর জায়গায় আর এর জায়গায় লেখা উচিত ছিল, আরটা দাঁড়াও। ফর ভিএন কি হবে বাবা? ফর হাইড্রোজেন VN ইকুয়ালস টু কী হবে তাহলে? V1 × 1/n। কেন V1 × 1/n লিখলাম? কারণ জেডটার তো কোনো ভ্যালুই দরকার নেই, কারণ জেডটা তো 1ই হবে, কারণ ফর হাইড্রোজেন আমি উল্লেখ করছি। দেখো এটা ফর হাইড্রোজেনের জন্যে, নর্মাল ইন জেনারেল ইকুয়েশন তো VN ইকুয়ালস টু ওইটা, তাহলে ফর হাইড্রোজেন VN ইকুয়ালস টু কী হবে? V1 × 1/n। আচ্ছা, রেডিয়াইটার ক্ষেত্রে কী হবে তাহলে? রেডিয়াইয়ের ক্ষেত্রেও একদম সোজা হবে, বলো দেখি কী হবে। রেডিয়াইয়ের ক্ষেত্রে আমরা যদি মাপি যে RNটা, তাহলে RNটা কি আমরা এরমভাবে লিখতে পারি না? দেখো তো, RN ইকুয়ালস টু R1 × n², এটাই তো হবে। ফার্স্ট রেডিয়াইয়ের রেসপেক্টে কী হবে? আমার n² সাথে কী হবে?
জাস্ট গুণ হয়ে যাবে, কারণ জেডটা তো আমার এখানে দরকারই নেই, কারণ হাইড্রোজেন মানেই তো জেড ইকুয়ালস টু 1। আবার একই রকমভাবে ঠিক করে লক্ষ্য করো যে ফর হাইড্রোজেন আমরা এটা কি লিখতে পারি যে ইএন ইকুয়ালস টু হচ্ছে E1 ইন্টু 1/n²। দেখো লিখতে পারি, এটা কিন্তু ফর হাইড্রোজেন আমরা বলছি শুধু, এটা কি লিখতে পারি? দেখো হ্যাঁ স্যার। হয়েছে। তাহলে এইবার দেখো এটা বুঝতে পারছি কিনা। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তিমাত্রা বলেছে এইটা, তাহলে প্রথম কক্ষের শক্তিমাত্রা E1, আর E1টা কার জন্য বলছে? ফর হাইড্রোজেন। তাহলে E1 বলেছে -2.17 ইন্টু 10⁻⁻18 জুল পার অ্যাটম, এটা বলে দিয়েছে। তাহলে এখন কি বলছে? পঞ্চম কক্ষের শক্তিমাত্রা কার? হাইড্রোজেনের জন্যই বলেছে। তাহলে হাইড্রোজেনের জন্য যদি বলে তাহলে E5 হলো, তাহলে E5 ইকুয়ালস টু কী হবে? E1 ইন্টু 1/n², মানে 1/5²। তাহলে E1 ইন্টু 1/5², তাহলে হয়ে যাবে আমার কত? E1/25। এবার যে ভ্যালুটা আসবে সেটা আমি এখানে করে জুল পার অ্যাটম করে দেবো। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, সবাই বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। এই যে তোমার নামটা শীর্ষে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন দিই, তাহলে একটা দুটো কোশ্চেন প্রথম দিকে একটু অসুবিধা হবে, তারপরে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সবে তো তোমরা শুরু করছো না। আচ্ছা, বইটা কিন্তু শীর্ষার বললে বই আছে তাই তো? হ্যাঁ স্যার। আর চিরশ্রীর এখনো কেননি তো? না। ঠিক আছে, বইটা কিন্তু কিনে নিও, হ্যাঁ, ছায়া প্রকাশনী, মাইতি তেওয়ারি রায়। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষে উন্নীত হলে প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষে উন্নীত হলে কক্ষপথের ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে? কক্ষপথের ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে? কক্ষপথের ব্যাসার্ধটা কত গুণ বৃদ্ধি পাবে? মানে একটা হাইড্রোজেন অ্যাটম আছে, হাইড্রোজেন অ্যাটমের মধ্যে ইলেকট্রনটা প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষে গেছে, তাহলে কক্ষপথের ব্যাসার্ধটা কত গুণ বৃদ্ধি পাবে? এইটা বলো দেখি, এটা পারা উচিত। স্যার 9 গুণ হবে। ভেরি গুড, 9 টাইমস অ্যান্সার আসবে, 9 টাইমস, 9 গুণ হবে। দেখো চিরশ্রী পেরোছো? চিরশ্রী আর দুজনকেই জিজ্ঞাসা করছি, কে উত্তর দিয়েছো আমি বুঝতে পারিনি। দুজনেই পেরোছো কি? যদি না পারো আমায় বলো, হ্যাঁ। স্যার না, আমরা কোনো করিনি। আচ্ছা করো করো করো, অ্যান্সার 9 গুণ হবে, করো না, অসুবিধা নেই। হয়েছে?
হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন একটা দিচ্ছি। এটা এইচএসে তোমাদের পড়েছিল, মানে এখন তো আর নেই, আগে এইচএসে পড়েছিল, সেই অনুযায়ী দিচ্ছি। এটা তো সোজা অ্যাকচুয়ালি। লিখবে নিচের কোনটি বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা, চারটে অপশান দেওয়া আছে এখানে। হাইড্রোজেন হিলিয়াম প্লাস, হাইড্রোজেন হিলিয়াম প্লাস, লিথিয়াম প্লাস, আর 4 নম্বরটা আছে হচ্ছে লিথিয়াম 2+। কোনটা প্রযোজ্য নয় বলবে? এটা তো সোজা, এটা তো পারবে। হাইড্রোজেন হবে। না, বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটা? নয় বলেছি। কোনটা হবে বলো? দুটো আছে, লিথিয়াম প্লাস আছে, লিথিয়াম 2+ আছে। অপশন 3। অপশান 3 হবে কেন? কারণ এটার মধ্যে দুটো ইলেকট্রন আছে, ঠিক করে লক্ষ্য করো। লিথিয়ামে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, লিথিয়ামে থাকে 3টে ইলেকট্রন, একটা প্লাস আছে মানে একটা ইলেকট্রন রিলিজ করেছে, তাহলে এটাই দুটো ইলেকট্রন আছে। আর বাকি প্রত্যেকটায় দেখো একটা করে ইলেকট্রন আছে। আর আমি কি বলেছিলাম, বোরের যে মডেলটা সেটা শুধুমাত্র সিঙ্গেল ইলেকট্রনের জন্য অ্যাপ্লিকেবল। বুঝতে পেরেছো তো? বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আর একটা কোশ্চেন দিচ্ছি, করো। স্যার আপনি বললেন যে সিঙ্গেল ইলেকট্রনের জন্য, কিন্তু এখানে দুটো ইলেকট্রন তো আছে। হ্যাঁ, তা প্রযোজ্য নয় বলেছি তো। ও আচ্ছা। তুমি কোশ্চেনটা খেয়াল করোনি, বাকি সবার ক্ষেত্রে 1 ইলেকট্রন আছে। দেখো, হাইড্রোজেন 1 ইলেকট্রন, হিলিয়াম প্লাস 1 ইলেকট্রন, লিথিয়াম 2+1 ইলেকট্রন। লিথিয়াম প্লাসটা শুধুমাত্র 2 ইলেকট্রন, তাই ওর ক্ষেত্রে প্রযোজ্য নয় ওটা। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দিচ্ছি। লিখবে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম হলে, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম হলে লিথিয়াম 2+ আয়নটির ব্যাসার্ধ কত হবে? লিথিয়াম 2+ আয়নটির ব্যাসার্ধ কত হবে? করো দেখি। হাইড্রোজেনটার বলে দিয়েছে, লিথিয়াম 2+ এর বার করতে দিয়েছে। কি হবে? হাইড্রোজেন যদি হতো তাহলে আমরা কি জেডটা ধরছিলাম না, তাহলে এখন লিথিয়াম বলেছে মানে জেডটাকে আমায় ধরতে হবে। তাহলে আর কি হবে? আর এন ইকুয়ালস টু আমরা কী ধরবো তাহলে? R1 ধরবো, ইন্টু কী ধরবো তাহলে বলো? R1 মাল্টিপ্লাইড বাই কী ধরবো বলো? কি দেবো বলো এখানে? জেড। জিরো তো। হ্যাঁ হ্যাঁ,
এ ভালো তো মাল্টিপ্লাই। হ্যাঁ, A0 যেটা আছে ওটাই তো R1 হয়ে যাবে। হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ হ্যাঁ বলেছে, ওটাই হয়ে যাবে আমার এটা। তুমি ওইটা দিয়েও করতে পারো, কোনো প্রমাণ অসুবিধা হবে। নেই, তুমি ওটা দিয়েও করতে পারো। A0 ইন্টু n²/z এরকমও ধরতে পারো, অথবা Rn ইকুয়ালস টু ধরো R1 ইন্টু n²/z, এটা দিয়েও করতে পারো, যেটা ইচ্ছা, যেটা দিয়ে ইচ্ছা করতে পারো। এইখানে কিন্তু আমাকে জেডটা ধরতে হচ্ছে। কেন ধরতে হচ্ছে? কারণ এখানে আমার লিথিয়াম 2+ বলেছে, তাই। যদি হাইড্রোজেনই বলে দিত, হাইড্রোজেনের ক্ষেত্রে মনে করো কক্ষটা আলাদা করে দিত, তখন আমার জেডটাকে ধরার কোনো দরকারই নেই, কারণ দুটোই হাইড্রোজেন আছে। কিন্তু এখানে একটা হাইড্রোজেন আর একটা অন্য কিছু দিয়েছে, ওই জন্য আমার এখানে এটা ধরতে হচ্ছে। তাহলে এখানে কত আসবে? এটা আসবে 0.53 ধরবো এখন, 0.529 আর ধরবো না, ইন্টু n²/z। n² জায়গায় তাহলে কত ধরবো? একই ধরবো। আর জেটের জায়গায় কত ধরবো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, মানে 3 ধরবো। দেখো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। সবাই দুজনেই বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, একটু আমি দাঁড়া, ফাঁকা জায়গা হলে আমি কয়েকটা কোশ্চেন করবো। এখানে একটু ফাঁকা জায়গা আছে, এখানে করিয়ে দিই। বলেছে বোর তত্ত্বের সাহায্যে প্রমাণ করো হাইড্রোজেন সদৃশ পরমাণু বা আয়নের প্রথম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ, প্রথম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ দ্বিতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের দ্বিগুণ। দ্বিতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের দ্বিগুণ। ইলেকট্রনের গতিবেগের দ্বিগুণ। এটা প্রমাণ করো দেখি। আর একটা দেবো, হ্যাঁ, আর একটা দিয়ে ক্লাস কমপ্লিট করব। পরের দিন কিন্তু একটু বেশি পড়াবো। যদি হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের শক্তি, -13.58 ইলেকট্রন ভোল্ট হয়, তবে তৃতীয় বোর কক্ষের শক্তি কত হবে? দুটো করো। প্রথমটা হয়েছে?
প্রথমটা হয়েছে কিনা বলো আমাকে। না স্যার আচ্ছা, করো করো। প্রথমটা হয়নি, প্রথমটা একদম সোজা। কি ছিল? VN ফর হাইড্রোজেন কি হবে? ফর হাইড্রোজেন VN ইকুয়ালস টু কী হবে তাহলে? V1 মাল্টিপ্লাইড বাই, আমি কি লিখবো বলো? V1 এন মাল্টিপ্লাইড বাই, তুমি Z বাই এনও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। জেটের ভ্যালুটা যেহেতু 1 তাই 1 বাই এন। এটাই যদি হাইড্রোজেন ছাড়া অন্য কোনো আয়ন হতো সেটা আমি Z বাই এন করতাম, হয়ে গেল। তাহলে VN ইকুয়ালস টু 1, এটা হলো। তাহলে এখান থেকে কি লিখবো? দ্বিতীয়টা, কারণ আমি দ্বিতীয় কক্ষের জন্য বলেছি, এই যে দ্বিতীয় কক্ষ। তাহলে দ্বিতীয় কক্ষ মানে V2 ইকুয়ালস টু V1 ইন্টু 1/2। তাহলে অতএব V1 ইকুয়ালস টু দেখো এসে যাবে 2 ইন্টু V2, মানে প্রথম কক্ষের ইলেকট্রনের গতিবেগ দ্বিতীয় কক্ষে ইলেকট্রনের গতিবেগের দ্বিগুণ। তাই তো বলেছে, দেখো প্রমাণ হয়নি? হয়েছে তো? সবাই বুঝতে পেরেছো কিনা দেখো আগে। হ্যাঁ। ঠিক আছে, এবার দ্বিতীয়টা দেখো, সরি লাস্টেরটা দেখো কি বলেছে। দেখো ইকুয়েশান তুমি নর্মাল এটাও লিখতে পারো, E1 ইকুয়ালস টু, দেখো যেটা নর্মাল ইকুয়েশান সেটা কি হবে? EN ইকুয়ালস টু E1 ইন্টু, অ্যাকচুয়ালি কী হয়, মানে নর্মাল এনার্জির যে এক্সপ্রেশন সেই অনুযায়ী কি আছে? Z²/n²। ফর হাইড্রোজেন যখনই আমরা বলছি তখন কি জেডটা তো 1 হয়ে যাচ্ছে, ওই জন্যে অ্যাকচুয়ালি আমরা কি লিখে দিচ্ছি? EN ইকুয়ালস টু E1 ইন্টু 1/n², এটা লিখে দিচ্ছি। নাহলে তুমি নর্মাল Z²/n²ই ধরো না, তাতেও কোনো অসুবিধা নেই। যেটা E1টা নর্মাল কি হয়? -13.6, এটা নর্মালি হয়, এটা নর্মালি হয়। কিন্তু এইখানে কি দেওয়া আছে? -13.58। তাহলে আমরা কি ধরবো? -13.58 ইন্টু 1/n² ধরবো, তাই হবে তো? দেখো ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম ধরবো। তাহলে এখন EN কত বলেছে? এটা কোথায় গেল? তৃতীয়। তাহলে তৃতীয় মানে E3 হয়ে গেল। তাহলে আমার E3 ইকুয়ালস টু হয়ে যাবে -13.58 ইন্টু 1/3²। এবার যেটা আসবে অ্যান্সার। দেখো বোঝা গেছে কি এই অবধি? হ্যাঁ স্যার। এই দুজনেই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখানে আর এইখানে নেই। আর একটা কোশ্চেন চাইছিলাম দেবো, আর এটা পাচ্ছি না, যদি পেতাম দিতাম। একটুখানি দাঁড়াও, যদি পাই দেবো, নাহলে ছেড়ে দেবো আজকে। 1 মিনিট হোল্ড করো। ইউনিভার্সিটি কোশ্চেনই দেখছিলাম, যদি হতো। ইউনিভার্সিটি বলছি, সরি বোর্ডের কোশ্চেন, ইউনিভার্সিটি না। ওই একই, এই যে কোশ্চেনটা দিয়েছিলাম ওটাই এখানে আছে আবার। না, এনার্জির কোশ্চেন নেই সেরকম। আর এটা প্র্যাকটিস করলে ভালো হতো, কিন্তু পাচ্ছি না এটা। আচ্ছা, এইটা এটা দিয়েছে, করো দেখি। লাস্ট কোশ্চেন বলছে, কিছু বলে দেয়নি, শুধু একটা এরকমই কোশ্চেন দিয়েছে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে
পঞ্চম বোর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো। পঞ্চম বোর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো। বলো দেখি কি হবে। পঞ্চম বোর কক্ষের ব্যাসার্ধ। এটা কিন্তু সোজা, কারণ প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ আমরা অলরেডি তো জানি। R1 এর মান তো আমরা বার করতে পারবো আশা করি। অনেক সময় R1টা বলে দেয়, আর এখানে কি আছে R1টা বলে দেয়নি, তো R1 বার করে নেবো, অসুবিধা তো নেই। কত হবে বলো? চিরশ্রী কত এসছে বলো? করছি স্যার। আচ্ছা, বলো কিছু স্যার বলছো? বলছি যে R1 ইন্টু n স্কোয়ারের ফর্মুলাতে বসালাম, বলো বলো। স্যার R1 ইন্টু n স্কোয়ার ইন্টু আর ওটা হবে তো, ফর্মুলাটা হবে তো? হ্যাঁ, আমরা কি করব, Rn ইকুয়ালস টু কী হবে, R1 ইন্টু, তুমি যদি চাও শুধু মানে R1 ইন্টু অ্যাকচুয়ালি কি, আমি যদি চাই তাহলে n স্কোয়ার বাই জেড আমি বসাতে পারি, আমার কোনো অসুবিধা নেই। বাট আমি আগে জেড বসাচ্ছিলাম না, কেন? কারণ হাইড্রোজেনের জন্য। এখানেও কি, ফর হাইড্রোজেন তো জেড ইকুয়ালস টু 1, তাহলে জেডটা না বসালেও হবে। ফর হাইড্রোজেন জেড ইকুয়াল টু 1, তাহলে Rn মানে কি, এখন R5 হবে এটা। তাহলে R5 ইকুয়ালস টু R1টা কত, R1টা তো অলরেডি আমি জানি 0.529, এটা জানি তো আমি। R1 যে 13.225 হবে। হ্যাঁ, ইন্টু এটা আমি আর ক্যালকুলেশন করিনি, কি হবে, এটা 5 স্কোয়ার হয়ে যাবে, মানে 25 দিয়ে গুণ করে দেবো, ব্যাস হয়ে গেল। তাই হবে তো, দেখো বুঝতে পেরেছো স্যার তো? এটা জিজ্ঞেস করবো, হ্যাঁ বলো। স্যার এক্সামের সময় ক্যালকুলেটর অ্যালাউ? না, ক্যালকুলেটর অ্যালাউড নয়, বাট অপশান দিয়ে দেবে, অপশান দিলে তুমি বুঝতে পেরে যাবে। মানে কি, মানে কি করে বুঝছি, মনে করো এটা হচ্ছে 5 স্কোয়ার মানে 25, 25 আর 0.5 মানে 25-এর নিয়ারলি হাফ, মানে 12.5-এর কাছাকাছি আসবে। এখান থেকেই তুমি বুঝতে পেরে যাবে যে কী ধরনের অ্যান্সার আসবে। আচ্ছা, বুঝতে পারছো? ক্যালকুলেটর দেবে না তোমাকে, কিন্তু এখান থেকে তুমি বুঝতে পেরে যাবে অটোমেটিক্যালি কী রকম অ্যান্সার আসবে। ঠিক আছে তো? ঠিক আছে, চলো আজকে তাহলে এই অবধি রইলো। আমরা রবিবার দিন নেক্সট ক্লাস করবো, রবিবার দিন 11টা থেকে। ঠিক আছে, ওকে, চলো বাই। স্যার বলো। আপনাদের সিকোয়েন্সগুলো